ঠিক আছে, আই এম ব্যাক। ওই ব্যাপার মানুষজন একটু জানাও, দেখতে পাচ্ছ কিনা আমাকে? এফবি নাই, হ্যাঁ আমি এফবিতেই গেছিলাম, ফেসবুকের লাইভটা ঠিক করতে গেছিলাম। ঠিক আছে, ওকে। ওই ব্যাপার মানুষজন আশা করি আমাকে দেখতে পাচ্ছ, এবং ফেসবুকের মানুষজনকে একটু মেনশন করে দাও। ফেসবুকের মানুষজন তোমরা যারা যাচ্ছ একটু ফেসবুকের মানুষজনকে মেনশন করে দাও। উদয় কি হয় আসলে, টেকনিক্যাল জিনিস তো, মানে মানে ভাগ্যে না থাকলে কিছু হয় না আসলে। তুমি যতই ঠিকঠাক করো, তোমার ভাগ্যে যদি না থাকে দেখবা যে টেকনিক্যাল একটা ইরর হবেই। কি হয়েছে, হঠাৎ করে ক্যামেরাটা মানে কানেকশন লুজ হয়ে গেছে, কানেকশনটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে? বলো ক্লিয়ার কিনা সবাই? সবকিছু ঠিক আছে? এবং এই ম্যাটটা দেখে একদম সবকিছু মানে একদম ক্লিয়ার হয়ে গেছে কিনা বলো? একদম একটা এনার্জি আসতেছে কিনা বোর্ডের প্রশ্নগুলো সলভ করে? জ্ঞানমূলক অনুধাবন সবগুলো সলভ করে একটা এনার্জি আসতেছে কিনা বলো? একটা এনার্জি আসতেছে? যারা দেখো না বের হয়ে আরেকবার ঢুকো, ওইভাবে যারা দেখো না বের হয়ে আরেকবার ঢুকো। ওকে, ঠিক আছে, একদম ক্লিয়ার। ঠিক আছে, কনফিডেন্স লাগতেছে। ঠিক আছে, ওকে, কনফিডেন্ট লাগতেছে। ওকে, পরের ম্যাটটা দেখো। পরের ম্যাটটা দেখো। এ আর বি দুইটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে 5 গ্রাম নাইট্রোজেন গ্যাস। দেখো 5 গ্রাম নাইট্রোজেন গ্যাস, মানে দুইটার মধ্যে 5 গ্রাম করে নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস আছে। ওকে, ভালো কথা। উভয় সিলিন্ডারের আয়তন সেম দেয়া, 8 লিটার। এ গ্যাসের চাপ এত, এ গ্যাসের চাপ দেয়া 101 কেন, 10⁵ হয়তো এটা 10⁵ বি গ্যাসের চাপ দেয়া তোমাকে। ওকে, জিনিসগুলো দেখো কি কি দেয়া, আর এর মান দেয়া। বি সিলিন্ডারের তাপমাত্রা কত? ভাইয়া বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস। দেখো বি সিলিন্ডারের চাপ দেওয়া, আয়তন দেওয়া, বি সিলিন্ডারের চাপ দেওয়া, আয়তন দেওয়া, ভর দেওয়া, কতটুকু অক্সিজেন আছে বি সিলিন্ডারে। তার মানে সেখান থেকে মূল সংখ্যাও তুমি জানো, মূল সংখ্যাও তুমি জানো, সবই দেওয়া। তার মানে তুমি পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে টি বের করতে পারবে না বলো তো? বি গ্যাসের আমি জাস্ট করে দিব না, সবটা জাস্ট দেখাচ্ছি। দেখো বি পাত্র, বি পাত্র, বি পাত্রের কত মোল গ্যাস আছে তুমি কেমনে বের করবা? ভর আছে 5 গ্রাম। বি পাত্রে কি আছে বলতো? বি পাত্রে আছে হচ্ছে অক্সিজেন। দেখো এই যে বি পাত্র, এটা বি পাত্রে কি আছে বলতো? বি পাত্রে আছে অক্সিজেন। কত গ্রাম? 5 গ্রাম। কত গ্রাম? 5 গ্রাম অক্সিজেন। অক্সিজেনের ভর কত? 32। এখান থেকে তুমি মোল সংখ্যা পাইছো। তুমি পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে এই টেম্পারেচার বের করতে পারবে, একদম বাচ্চাদের জিনিস। দেখো এন এর ভ্যালু তুমি জানো, ভি এর ভ্যালু তুমি জানো 8 লিটার, 8 লিটারকে তুমি মিটার কিউবে নিতে পারবা। পি এর ভ্যালু তুমি জানো, দেয়া আছে বি পাত্রে। বলো তো পারবা না বলো তো টেম্পারেচার বের করতে? বাচ্চাদের জিনিস, ইয়েস অর নো? ইয়েস, পারবা সবাই। উক্ত সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে কিনা, দুইটার মধ্যে গতিশক্তি বের করতে হবে, দুইটার মধ্যে গতিশক্তি বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দুইটাই দ্বিপারমাণবিক গ্যাস, আমরা মোট শক্তিটা বের করব। তুমি প্রথমে লিখবা দুইটার মধ্যে যেহেতু কম্পারিজন, তুমি রৈখিকটা দিয়েও করতে পারো, কৌণিকটা দিয়েও করতে পারো, মোটটা দিয়েও করতে পারো। মোটটা দিয়ে করাই ভালো, কারণ এখানে গতিশক্তি যেহেতু চাইছে। তুমি বলবা যে এখানে, এখানে স্বাধীনতার মাত্রা কত বলো তো? 5। তাইলে তোমার হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন তো নাই এখানে, নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য গতিশক্তি যেটা সেটা কত হবে বলো তো? 5/2 এনআরটি, এনআরটি। এখন নাইট্রোজেনের টেম্পারেচারটা তুমি জানো না, নাইট্রোজেনের টেম্পারেচারটা তুমি জানো না। সো এনআরটির পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি বলো তো? 5/2 পিভি ইউজ করতে পারি না? দেখো প্রেসারও দেওয়া, ভলিউমও দেওয়া, প্রেসারও দেওয়া, ভলিউমও দেওয়া। সো টেম্পারেচার বের করার প্যারা আমাদের নেওয়া লাগতেছে না, মোল সংখ্যা বের করার প্যারা আমাদের নেওয়া লাগতেছে না, ভলিউম আর প্রেসার দিয়ে বের করে ফেলতে পারতেছি। অক্সিজেনের জন্য সেম ভাবে ভলিউম আর প্রেসার দিয়ে বের করে ফেলতে পারবো না বলো তো? 5/2 পিভি দিয়ে অক্সিজেনের জন্য বের করে ফেলতে পারবো না, অক্সিজেনের জন্য আয়তনে দেওয়া, প্রেসারে দেওয়া। সো আলটিমেটলি আমরা দুইটার পেয়ে যাব। এন্ড দুইটা ডিফারেন্স হয়ে বোঝা যাচ্ছে, কারণ দুইটার প্রেসারটা ডিফারেন্স, আয়তন সেম হইলো, প্রেসারটা ডিফারেন্স। বলো বুঝছো? বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? আমার ক্লাসে তুমি বোর্ডের কোনো প্রশ্ন বাকি থাকবে না, এমন একটা প্রশ্ন থাকবে না যেটা তুমি পারো না, এমন একটা প্রশ্ন থাকবে না তুমি যেটা পারো না। ভাই স্বাধীনতার মাত্রা 5 কিভাবে? এই তুমি ঘুম থেকে উঠছো, রেজা বিন মাহমুদ, ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠলে একটু স্বপ্নে আবার ফিরে যাও, একটু আগে দেখে আসো। ঠিক আছে ভাই, কৌণিক শক্তি আর রৈখিক শক্তি কি শেষে যোগ করে দেব নাকি আলাদা রাখবে? দেখো আমরা যখন F/2 এনআরটি দিয়ে করতেছি, এটা আসলে মোট শক্তি, এখানে রৈখিকও আছে, কৌণিকটাও আছে। আর যখন 3/2 এনআরটি দিয়ে করতেছো, এখানে শুধু রৈখিক গতিশক্তিটা আছে। ঠিক আছে, F/2 দিয়ে করলে অটোমেটিকলি তুমি মোটটা বের করতে পারতেছো। ওকে, বলো গতিশক্তি একদম পারফেক্টলি ডান কিনা? বলো গতিশক্তি একদম পারফেক্টলি ডান কিনা? গতিশক্তি এবং পারফেক্টলি ডান কিনা? গতিশক্তি একদম পারফেক্টলি ডান কিনা সবাই? আগের ম্যাথের ঘ নাম্বার বুঝি নাই, জিয়াউর রহমান তোমার 10% আমি দিয়ে দিছি। দেখো এই জায়গাতে, দেখো
ডুবুরি দলের মূল্যবান বস্তুর ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা। এই জায়গাতে সর্বোচ্চ এত চাপ সহ্য করতে পারে, সর্বোচ্চ এত চাপ সহ্য করতে পারে, তাই না? তাহলে তুমি একটু দেখো যে 5 কিলোমিটার নিচে গেলে চাপ কত থাকে। ওই চাপটা যদি এর থেকে কম হয় তার মানে সহ্য করতে পারবে, যদি কম না হয় সহ্য করতে পারবে না। শেষ। চাপটা ক্যালকুলেট করো, 5 কিলোমিটার নিচে কত চাপ হবে। ঠিক আছে, নাইস। তার মানে এখন আমরা পড়বো গড় মুক্ত পথ। এটা আসলে খুবই মজার টপিক এন্ড খুবই ইজি টপিক, খুবই ইজি টপিক। আমরা জানি গ্যাস মলিকুল পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়, তাই না? আমি তোমাকে বললাম গড় মুক্ত পথ। তুমি রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছ, 2-3 জনের জন্য বাড়ি খাচ্ছ, তাহলে বাড়ি না খায় কতটুকু হাঁটতেছো, ওটাই তো তোমার মুক্ত পথ, ওইটাই তো তুমি ফ্রিলি হাঁটতেছো, তাই না? রাস্তাঘাটে হাঁটতেছো, মনে করো এখানে অনেকগুলো মলিকুল আছে, খুবই মজার টপিক এন্ড খুবই ফিল করা যায় জিনিসটা, খুবই ফিল করা যায় জিনিসটা। এখানে রাস্তাঘাটে অনেকগুলো মলিকুল আছে, একটা এটার সাথে বাড়ি খাচ্ছে, তাই না? মনে করো এই মলিকুলটা আগে আছে, বাকিগুলোরে আমি স্থির ধরলাম, কারণ সবগুলোরে কমপ্লেক্স ধরলে আমরা মনে করো যে ক্যালকুলেশনই করতে পারবো না, বুঝতে পারবো না, জিনিসটাকে ইমাজিন করতে পারবো না। এদিক দিয়ে একটা মলিকুল যাচ্ছে, একটু পরে এটার সাথে বাড়ি খাবে, তাই না? একটু পরে মনে করো এটার সাথে বাড়ি খাইলো, একটু পরে এটার সাথে বাড়ি খায়, তারপরে আবার আইসা এটার সাথে বাড়ি খাইলো। তার মানে পরপর দুইটা বাড়ি খাওয়ার মাঝে যে মুক্ত পথটা, যেটুকুর মধ্যে বাড়ি খাচ্ছে না, সেটাই তো তোমার কি বলতো, সেটাই তো তোমার কি সেটাই তোমার কি বলতো, সেটাই তোমার কি মুক্ত পথ। শিশিরাঙ্ক বুঝো না ভাই, আমার একটু সময় দাও, একদম টাটা বাই বাই করে দিব, একদম ক্লিয়ার হয়ে যাবে। তুমি একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তার মানে পরপর দুইটা সংঘর্ষের মধ্যে যে মুক্ত পথটা, পরপর দুইটা সংঘর্ষের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হয় মুক্ত পথ। তার মানে ডেফিনেশনটা পরীক্ষায় আসলে কান দিয়ে শুনবা কিনা। আমরা জানি গ্যাস মলিকুলগুলো প্রত্যেকটার সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাই না? তার মানে পরপর দুইটা সংঘর্ষের মধ্যে যে পথটুকু সে সংঘর্ষ ছাড়া অতিক্রম করে তাকে বলা হয় মুক্ত পথ। যে পথটুকু সে সংঘর্ষ ছাড়া অতিক্রম করে তাকে বলা হয় মুক্ত পথ। বুঝছো? সো মুক্ত পথের অনেকগুলো সংজ্ঞা আছে, অনেকগুলো সূত্র আছে, বাট আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র। আমরা কারটা ইউজ করি? আমরা ম্যাক্সওয়েলের সূত্র ইউজ করি। সূত্রটার ডেরাইভেশন তোমাদের লাগবে না। ম্যাক্সওয়েলের সূত্রটার অনুযায়ী মুক্ত পথ এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে 1/√2 n পাই সিগমা স্কয়ার। ওকে, এখানে এই ল্যামডাটাকে বলা হয় তোমার মুক্ত পথ, এটাকে বলা হয় মুক্ত পথ। মুক্ত পথ। এই এনটা হচ্ছে প্রতি মিটার কিউবে, প্রতি মিটার কিউবে তোমার মলিকিউল সংখ্যা, কতগুলো মলিকিউল, মলিকিউল নাম্বার। এই সিগমাটা হচ্ছে ব্যাস, এটা কিন্তু মনে রাখতে হবে। সিগমাটা হচ্ছে কি বলতো? ব্যাস। এটা কিন্তু ব্যাসার্ধ না, ব্যাসার্ধ ধরে ম্যাথটা করলে হবে না। সিগমাটা হচ্ছে কি? সিগমাটা হচ্ছে ব্যাস। এটা অনেকগুলো ফর্মুলা আছে, বোলসম্যানের ফর্মুলা আছে, আমরা ম্যাক্সওয়েলেরটা দিয়েই করব। এটা ডেরিভেশন আমাদের জন্য লাগবে না। ওকে, ডেরিভেশন আমাদের জন্য লাগবে না। এটা হচ্ছে মুক্ত পথ। তাইলে আমাকে যদি বলি, তোমাকে যদি একটা মুক্ত পথ দিয়ে দেই, গ্যাসের বেগটা তুমি জানো, আমি বললাম পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময় কত বলো তো? পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময় কত? মধ্যবর্তী সময় কত? ভাই এই পথটা যতটুকু সময় অতিক্রম করতেছে সেটাই তো পরপর দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়। তার মানে এই পথটা কত বেগে যাচ্ছে? সিআরএমএস ভেলোসিটিতে যাচ্ছে। গ্যাসের যে বেগ সেই বেগে যাচ্ছে সে যাচ্ছে, তাই না? গ্যাসের যে বেগ সেই বেগে সে যাচ্ছে, তাই না? তার মানে পরপর দুইটা বেগের মধ্যবর্তী সময় হচ্ছে ল্যামডা বাই সিআরএমএস। ওকে, এখন এই জায়গাতে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে এন এর মানটা ফর্মুলা যখন বসাবা খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল। আমি এই পেজে বোঝাচ্ছি। মনে করো এন হচ্ছে প্রতি মিটার কিউবে, প্রতি মিটার কিউবে অণুর সংখ্যা। আমি তোমাকে বলি প্রতি সেন্টিমিটার কিউবে অণু আছে বা পরমাণু আছে হলো এনটা। কয়টা? এনটা। প্রতি সেন্টিমিটার কিউবে পরমাণু আছে এনটা। তাহলে 1 মিটার কিউবে অণু কয়টা তুমি কেমনে বের করো বলো তো? মলিকিউল কয়টা কেমনে বের করবা? এটাকে কি তুমি 100 কিউব দিয়ে ভাগ করবা বা 10⁻⁻6 দিয়ে গুণ করবা? বলো ইয়েস অর নো। 10⁻⁻6 দিয়ে গুণ করবা? 10⁻⁻6 দিয়ে গুণ করবা? এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল আদর্শ গ্যাসের এই ম্যাথগুলাতে। তারপর চলতরিতের ড্রিফট ভেলোসিটি, যেটা হচ্ছে তোমাদের কি বলা হয় তারণ বেগ নির্ণয়, সেমিকন্ডাক্টরের মধ্যেও তোমার লাগবে। আবার হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞানের তোমার হচ্ছে যে আছে না প্রতি মিটারের লাইন সংখ্যা, এখানেও তোমার লাগবে। আমাকে বলো এই জায়গাতে কি হবে? এই জিনিসটা হবে কিনা? এই জিনিসটা হবে কিনা? হবে, হয়েছে। আমি যেটা করছি, সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়। আমরা জানি সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়। কিন্তু এই জায়গাতে কি আমাদের এইটা হয়েছে? দেখো, তোমাকে যদি বলি তোমার কাছে 5 সেন্টিমিটার কিউবের একটা জায়গা আছে, এটাকে মিটার কিউবে নিয়ে যাও, তুমি কেমনে নিবা? 5 কে 10⁻⁻6 দিয়ে গুণ করবা।
5 কে 10⁻⁶ দিয়ে গুণ করবা, তাহলে এটা মিটার কিউবে চলে যাবে। বা আমি তোমাদের যে নিয়ম শিখাইছি, সেন্টিমিটারকে মিটারে নিলে 100 দিয়ে ভাগ করতে হয়, সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিলে 100 কিউব দ্বারা ভাগ করতে হয়। তার মানে আলটিমেটলি 10⁻⁶ দিয়ে গুণ করতে হয়, তাইলে তোমার এটা মিটার কিউবে চলে যাবে, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে চলে যাবে। বাট এই কেসে এই কাজটা হবে না কেন? একটু কমন সেন্স দিয়ে ফিল করো। এখানে কিন্তু তুমি সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিচ্ছ না, একটু ডিফারেন্সটা বুঝো। এখানে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিচ্ছ না, এখানে 1 সেন্টিমিটার কিউবে কতগুলো মলিকিউল ছিল, তাইলে 1 মিটার কিউবে কতগুলো মলিকিউল সেটা বের করতে চাচ্ছ, তাই না? তাইলে আমাকে বলো, 1 মিটার জায়গায় যদি একজন মানুষ দাঁড়ায় থাকে, 10 মিটার জায়গায় কি বেশি মানুষ দাঁড়াবে নাকি কম? বেশি দাঁড়াবে নাকি কম? বেশি। তার মানে 1 সেন্টিমিটারে যদি অণু থাকে nটা, 1 মিটার কিউবে অণু আরো বেশি থাকবে। কত গুণ বেশি? 1 সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব যতটুকু বড়, কতটুকু বড়? 10⁶ গুণ বড়। তার মানে এখানে 10⁶ দিয়ে গুণ হবে, এখানে 10⁶ দিয়ে গুণ হবে, বুঝছো? 1 মিটারে 100 সেন্টিমিটার, তার মানে 1 মিটার কিউবে 10⁶ সেন্টিমিটার কিউব। ব্যাপারটা হচ্ছে এটা, ব্যাপারটা হচ্ছে এটা, দেখো ব্যাপারটা হচ্ছে এটা। এটা মনে করো 1 মিটার কিউব, 1 মিটার কিউবে কতগুলা সেন্টিমিটার কিউব? এটা মনে করো সেন্টিমিটার কিউব, কতগুলা সেন্টিমিটার কিউব? এরকম কতগুলা সেন্টিমিটার কিউব আছে? এরকম গোল্লা আছে 10⁶টা। কেন? কারণ 1 মিটারে 100 সেন্টিমিটার, তার মানে 1 মিটার কিউবে তোমার হচ্ছে 100 কিউব, এত সেন্টিমিটার কিউব। তার মানে এটার মধ্যে গোল্লা আছে 10⁶টা। তাহলে একটা গোল্লায় যদি nটা পরমাণু থাকে বা অণু থাকে, তাহলে 1 মিটার কিউবে কতগুলো থাকবে? n × 10⁶। এই জিনিসটা খুবই খুবই ক্রুশিয়াল, মনে রাখবা। এটা তোমার লাগবে চলতরিত, লাগবে ড্রিপ ভেলোসিটিতে, এবং কই লাগবে বলো তো? ভৌতল বিজ্ঞানও লাগবে। একদম মনের মধ্যে গাইথা নাও, বলো বুঝছো? জিনিসটা মনে থাকবে? মনে থাকবে জিনিসটা? মনে থাকবে? মনে থাকবে? ইয়েস সবাই? ওকে, মনে রাখা লাগবে, এই জিনিসটা মনে রাখা লাগবে। তার মানে এখানে কনভার্সনটা মনে রাখা লাগবে, এবং আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে এই সিগমাটা ব্যাস, এটা কিন্তু ব্যাসার্ধ না। সিগমাটা ব্যাস, এটা কিন্তু ব্যাসার্ধ না, ঠিক আছে? ওকে, এখন আমাকে একটা জিনিস বলো, প্রতি মিটার কিউবে অণুর সংখ্যা যদি বাড়ে, মুক্ত পথ কি কমবে না বাড়বে বলো তো? কমবে। তুমি ফর্মুলা দেখেই বুঝতে পারতেছো। প্রতি মিটার কিউবে, মনে করো এই রুমে 5 জন মানুষ আছে, আমি যদি নাম্বার অফ মানুষ বাড়াই, আমি সংঘর্ষ বেশি হবে না? সংঘর্ষ বেশি হলে মধ্যবর্তী গ্যাপ কমে যাচ্ছে না? মেইনলি অণু পরমাণুগুলো কাছে কাছে চলে আসলে সংঘর্ষ বেশি হবে, সংঘর্ষ বেশি হলে তো গ্যাপ কমে যাচ্ছে, মুক্তপথটা কমে যাচ্ছে। বলো বুঝছো? এই জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো সম্পর্ক আমি দেখাবো, অনেকগুলো সম্পর্ক আমি দেখাবো। তার মানে নাম্বার অফ মলিকিউল বাড়লে মুক্তপথ কমবে, নাম্বার অফ মলিকিউল বাড়লে মুক্তপথ কমবে। ওয়েবের মানুষজন, ওয়েবের মানুষজন, ওয়েবের মানুষজন, তোমরা রিপ্লাই দিচ্ছ না। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি সাউদা কমেন্ট করছে, আমি শুধু ওয়েব দেখি না, আমি 2 জায়গাতে দেখি। ফেসবুকে আগে কমেন্ট আসে, ওয়েবে কমেন্ট করো না। ওয়েবে কমেন্ট আরো তাড়াতাড়ি আসা উচিত। তার মানে নাম্বার অফ মলিকিউল বাড়লে মুক্তপথ কমবে, ঠিক আছে? তারপর ব্যাসার্ধ বাড়লে মুক্তপথ কমবে, দেখতে পাচ্ছ? কারণ ব্যাসার্ধ বাড়লে সাইজে বড় হয়ে যাবে। বলো 5 জন চিকন মানুষ এই রুমে ঘোরাঘুরি করলে যতগুলো বাড়ি খাবে, 10 জন মোটা মানুষ, মানে 5 জন মোটা মানুষ যদি ঘোরাঘুরি করে, বাড়ি আরো বেশি খাবে। তার মানে এই জায়গাতে ব্যাসার্ধর সাথেও এটা ব্যস্তানুপাতিক। ব্যাসার্ধ বাড়লে মুক্তপথটা কমে যায়। এখন আমাকে বলো, এই ফর্মুলা দিয়ে এই জিনিসটা বলতে পারবা না, এটা অনুধাবন করে বলতে হবে, অনুধাবন করে বলতে হবে। আমি যদি প্রেসার বাড়াই, মুক্তপথ বাড়বে নাকি কমবে? প্রেসার বাড়াই, মুক্তপথ বাড়বে নাকি কমবে? প্রেসার বাড়াই, মুক্তপথ বাড়বে নাকি কমবে? একটু অনুধাবন করে করো। প্রেসার বাড়াইলে অণুগুলা কাছাকাছি আসে, কাছাকাছি আসলে বাড়ি বেশি খাবে, বাড়ি বেশি খেলে মুক্তপথ কমে যাবে। তার মানে প্রেসার বাড়াইলে মুক্তপথ কমে যাবে। তার মানে প্রেসার বাড়াইলেও আমার কি হবে বলতো? মুক্তপথ কমে যাবে। আমি যদি ঘনত্ব বাড়াই, মুক্তপথ কি হবে বলতো? কমে যাবে। কারণ ঘনত্ব বাড়াইলে অণুগুলার ঘনত্ব বাড়তে, ডেনসিটি বাড়তেছে, কাছাকাছি আসতেছে, মুক্তপথ কমে যাবে। এখন বলো, আমি আয়তন বাড়াইলে মুক্তপথ বাড়বে নাকি কমবে? আয়তন বাড়াইলে, আয়তন বাড়াইলে, আয়তন বাড়াইলে তো দূরে দূরে যাবে, দূরে দূরে গেলে সংঘর্ষ তো কম হবে। তার মানে আয়তন বাড়াইলে মুক্তপথ কমতেছে, তার মানে মুক্তপথ বাড়তেছে। আয়তন বাড়াইলে মুক্তপথ বাড়তেছে, তার মানে আয়তনের সাথে সেটা সমানুপাতিক। ওকে, আয়তন বাড়াইলে মুক্তপথ বাড়তেছে। এখন বলো টেম্পারেচার বাড়াইলে কি হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচার বাড়লে তুমি ডিরেক্টলি বলতে পারবে না মুক্তপথ বাড়বে নাকি কমবে। এখানে দুইটা জিনিস হইতে পারে। ওকে, টেম্পারেচার বাড়াইলে কি হবে? মনে করো টেম্পারেচারের সাথে তুমি সম্পর্কটা বাড়াচ্ছ, টেম্পারেচারের সাথে সম্পর্কটা বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়াচ্ছ, সেটা প্রেসারটা স্থির রেখে, প্রেসারটা স্থির রেখে, বোঝার চেষ্টা করো। প্রেসারটা স্থির রেখে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, প্রেসারটা স্থির রেখে টেম্পারেচার বাড়াচ্ছ। এখন প্রেসারটা স্থির, টেম্পারেচার বাড়লে কি হবে? আয়তন বড় হবে। আমরা জানি PV/T = কনস্ট্যান্ট। P যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে V সমানুপাতিক T। টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে, আয়তন বাড়া মানে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড যদি করে, দূরে দূরে যদি যায়, মুক্তপথ বাড়তেছে। তার মানে মুক্তপথটা তখন টেম্পারেচারের সাথে সমানুপাতিক, রাইট? টেম্পারেচার বাড়লে মুক্তপথ বাড়তেছে, ইয়েস অর নো? ইয়েস।
বাট আমি যদি টেম্পারেচার বাড়াই স্থির আয়তন, এটা তোমরা অনেকে দেখো না বা অনেকে অনুধাবনও করো না, আয়তনটা স্থির রেখে দেখো, আয়তনটা যদি স্থির থাকে, এই রুমটা ব্লকড, এখন টেম্পারেচার বাড়াচ্ছে, টেম্পারেচার হলে ছোটাছুটি বাড়বে, দৌড়াদৌড়ি বাড়বে, দৌড়াদৌড়ি বাড়লে বেশি সংঘর্ষ হবে, আর বেশি সংঘর্ষ হলে মুক্তবাটটা তো কমে যাবে। তার মানে এই জায়গাতে আয়তন স্থির রেখে টেম্পারেচার বাড়াইলে টেম্পারেচারের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তার মানে দুইটাই সম্পর্ক হইতে পারে, স্থির আয়তন এবং স্থির চাপে। জাস্ট অনুধাবন করে ফিল করে এই জিনিসগুলো উত্তর করা যায়, যদিও বা ফর্মুলার সাথে একটারও সম্পর্ক নাই। ফর্মুলা হচ্ছে √2n/σ²। বলো বুঝছো? একজন বলে কেন ভাইয়া তুমি গত ক্লাস করো নাই? হ্যাঁ, তুমি এই জায়গাতে দেখো, আয়তনটা যদি ফিক্স থাকে, একটা ফিক্স ব্লক থাকে, এটার ভিতরে টেম্পারেচার বাড়াইলে এটা ছোটাছুটি বাড়বে, ছোটাছুটি বাড়বে, চাপ বাড়বে, চাপ বাড়লে তো তোমার অণুগুলার সংঘর্ষ বাড়বে, সংঘর্ষ বাড়লে কি হবে? মুক্তবাত কমবে। চাপের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক না? সো স্থির আয়তনে যদি টেম্পারেচার বাড়াও কি হয়? স্থির আয়তনে টেম্পারেচার বাড়ালে পি সমানুপাতিক টি হয়ে যায়, তাই না? আয়তন যদি স্থির থাকে pv/t, আয়তন যদি স্থির থাকে তাহলে পি সমানুপাতিক টি হয়ে যাবে না? তাহলে প্রেসারটা যদি বাড়ে মুক্তবাতটা কমে যাবে। বুঝছো? স্থির চাপেরটা বুঝো নাই ভাইয়া, তুমি এই জিনিসটা খেয়াল করো, pv/t ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? এখন পি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, v সমানুপাতিক টি, তাহলে তাপমাত্রা বাড়াইলে সমান চাপ রেখে তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে দূরে দূরে যায়, দূরে দূরে গেলে গড়মুক্ত পথ বাড়ে। এখন বুঝছো? যারা আগেরটা বুঝো নাই, দুটাই বুঝছো এখন? ওকে, বুঝছো, সবাই বুঝে গেছো। সো এখান থেকে আমাদের এক দুইটা ম্যাথ আছে, আজানটা শেষ হতে থাক, তোমরা এই 3টা ম্যাথ করো আমাকে, এই 3টা ম্যাথ আমার আগে তোমরা উত্তর করো। এখান থেকে বোর্ডের প্রশ্ন খুব কম আসে, এটার উত্তরটা আমার আগে করো তোমরা। আজকের ক্লাসটা 3 ঘন্টা হবে আসলে, কারণ আজকের ক্লাসে তো আমাদের অধ্যায়টা শেষ হবে, ক্লাসটা একটু বড় হবে। হ্যাঁ, মুক্তবাটটা মেন করে কতটুকু দূরত্বে আঘাত খাচ্ছে, একটার পরে আরেকটা আঘাত খাতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটার উত্তর করো তো। উত্তর করো। তাড়াতাড়ি ক্যালকুলেটর দিয়ে সবাই উত্তর করো এটা। হ্যাঁ, সবগুলা সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটারই বসাও। ঠিক আছে, তোমরা যেটা বলছো সেটাই উত্তর। দেখো, সেন্টিমিটারে থাকলে তুমি সেন্টিমিটারে বসা দিতে পারবা, উত্তরটাও সেন্টিমিটার কিউবে পেয়ে যাবা, প্রতি সেন্টিমিটার কিউবে অনুসংখ্যা। পরেরটা ট্রাই করো, এটা বলো। রাইট, এটার উত্তর বি, বর্গের ব্যস্তানুপাতিক। এটা বলো। ট্রাই করো আমার আগে।
আচ্ছা, এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবা, ওকে? হোমওয়ার্ক এটা তোমাদের ইজিলি পারবা, জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাবে। এখন আমরা আসি হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট টপিক, আমাদের একদম সর্বশেষ টপিক হচ্ছে এটা, সর্বশেষ টপিক হচ্ছে এটা, খুবই ইম্পর্টেন্ট টপিক। এমন ভাবে ইজি ওয়েতে পড়াবো তোমাদের আর জীবনেও এই টপিকে ভুল হবে না, এত ভালো করে বুঝতে পারবা, জাস্ট আমার উপর বিশ্বাস রেখে আর কিছুক্ষণ ক্লাসটাই থাকো, ঠিক আছে? আর যাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে, যাদের সমস্যা হচ্ছে যে হয়তো কোনো একটা কাজ আছে তোমরা পরবর্তীতে করে নিও, বাট অবশ্যই এই পার্টটা দেখবা, কারণ এত সুন্দর করে তোমাদের দেখাবো, মানে ইউ ক্যান্ট ইমাজিন। জাস্ট একটু মনে রাখবা আমি কি বলতেছি। কোনো ম্যাথে তোমার কোনো সমস্যা হবে না, আমি বোর্ডের সবগুলো ম্যাথ করে দিব, আমি বোর্ডের সবগুলো ম্যাথ আমি করে দিব। আর মাত্র 10টা স্লাইড আছে, ঠিক আছে? 10টা স্লাইড আছে, আমি সবগুলো ম্যাথ করে দিব, ঠিক আছে? সো ক্লাসটা আজকে 3 ঘন্টা হবে, সো একটু মনোযোগ দিবা। এত সুন্দর টপিক, এত মজার টপিক তুমি আসলে বুঝতে পারবে না, মানে তুমি আসলে ইমাজিনও করতে পারতেছো না। সো একটু মনোযোগ দিবা, দেখবা যে এর থেকে সহজভাবে এই টপিকটা বোঝার কোনো ওয়ে নাই। এই টপিকটা শেষ হইলে এই অধ্যায়ের কোনো ম্যাথ নাই যেটা তুমি পারবে না, কোনো জ্ঞানমূলক অনুধাবন নাই যেটা তুমি পারবে না, সবগুলো আমার স্লাইডে আছে, ওকে? সো আমরা এখন পড়বো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতার আগে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে পরম আর্দ্রতা জিনিসটা কি। পরম আর্দ্রতা, ওকে? পরম আর্দ্রতা জিনিসটা কি? দেখো, আর্দ্রতা মানে বাতাসে কতটুকু পানি আছে। আর্দ্রতা মানে কি? বাতাসে কতটুকু পানি আছে বা জলীয় বাষ্প কতটুকু আছে। বাতাসে কতটুকু জলীয় বাষ্প, এইটার মেজারমেন্ট আমরা করি হচ্ছে আর্দ্রতা দিয়ে বা হিউমিডিটি দিয়ে, এটাকে বলা হয় হিউমিডিটি, ওকে? এটাকে বলা হয় হিউমিডিটি। তার মানে বাতাসে জলীয় বাষ্প কণা কতগুলো আছে বা কতটুকু আছে সেটাকে বলা হয় আর্দ্রতা। তাহলে কোনো একটা জায়গার আর্দ্রতা বেশি হলে আমি কি বলতে পারবো বলতো? যদি কোনো একটা জায়গার আর্দ্রতা বেশি হয়, যদি বেশি হয়, আমি কি বলতে পারবো? এখান থেকে আমি প্রেডিকশনটা কি বলতে পারবো? আর্দ্রতা বেশি হলে আমি বলতে পারবো বাতাসে জলীয় বাষ্প বেশি, রাইট? জলীয় বাষ্প বেশি, তাই না? আর্দ্রতা বেশি হলে আমি এই জিনিসটা বলতে পারবো। আর আর্দ্রতা কম হইলে আমি কি বলতে পারবো? তার উল্টাটা, জলীয় বাষ্প কম। আর্দ্রতা কম হইলে আমি কি বলতে পারবো? জলীয় বাষ্প কম। এখান থেকে আরো কিছু প্রেডিকশন তুমি নিতে পারো। আর্দ্রতা বেশি হইলে জলীয় বাষ্প বেশি, তাইলে বলো তো শীতকালে বাতাসের আর্দ্রতা বেশি থাকে নাকি গরমকালে? শীতকালে বাতাসের আর্দ্রতা বেশি থাকে নাকি গরমকালে? শীতকালে আর্দ্রতা কম থাকে, কারণ শীতকালে তোমার বাতাসে এত বেশি জলীয় বাষ্প থাকে না। সো শীতকালে তোমার আর্দ্রতাটা কম থাকে, গরমকালে আর্দ্রতাটা বেশি থাকে। মানে এখান থেকে এই প্রেডিকশনটা একটু মনে রাখো যে গরমকালে অনেক তাপে কি হয়, অনেক জলীয় বাষ্প উপরে ইভাপোরেট হয়, তখন অনেক বেশি জলীয় বাষ্প থাকে। গরমকালে তোমার আর্দ্রতাটা বেশি থাকে। আর্দ্রতা মানে কি? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। গরমকালে আর্দ্রতাটা বেশি থাকে, শীতকালে আর্দ্রতাটা কম থাকে। এগুলো তোমার খ নাম্বারে অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, ওকে? শীতকালে আর্দ্রতাটা কম থাকে, শীতকালে তোমার কি থাকে বলতো? আর্দ্রতাটা কম থাকে, মানে বাতাসে জলীয় বাষ্পটা কম থাকে। যে কারণে শীতকালে আমাদের মনে হয় না শরীর টানতেছে। টানা মানে কি? মনে হচ্ছে শরীরের ভিতর থেকে পানি বের হয়ে যাচ্ছে, মানে শরীরের ঘাম আর হচ্ছে না, ঠোঁট ফাইটা যাচ্ছে। কেন? কারণ শরীর থেকে পানির একটা বিন্দু বের হওয়া মাত্রই বাতাস অ্যাবজর্ব করে নেয়, কারণ সে তো তৃষ্ণার্ত। হরিশ ছিল রসিক আর সে ছিল তৃষ্ণার্ত, এইরকম। সে তো তৃষ্ণার্ত, তার তো আর্দ্রতা কম, তার বাতাসে তো জলীয় বাষ্প নাই। তার মানে শীতকালে সে যদি একটু বিন্দু তোমার শরীরে পায়, সেটা তো সে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নেওয়ার কারণে তোমার শরীর কিন্তু ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, তাই না? তার মানে শীতকালে আমাদের কি হয়ে যায় বলো তো? বাতাস থাকে তৃষ্ণার্ত, কারণ বাতাসে আর্দ্রতা কম থাকে। আর্দ্রতা মানে জলীয় বাষ্প কম থাকে। তাহলে যদি এখন প্রশ্ন আসে যে শীতকালে কেন কাপড় তাড়াতাড়ি শুকায়, বলো তো কেন? কারণ বাতাস ছিল রসিক, না হরিশ ছিল রসিক আর বাতাস ছিল তৃষ্ণার্ত, কারণ বাতাসের আর্দ্রতা কম, বাতাসের জলীয় বাষ্প কম, সো কাপড় থেকে তাড়াতাড়ি সে নিয়ে নেয়। সো শীতকালে তোমার কি হয় বলতো? শীতকালে আর্দ্রতা কম থাকে, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্প কম থাকে, কাপড় তাড়াতাড়ি শুকায়। শরীর কি হয় বলতো? শরীর ফেটে যায়, তাই না? কারণ কি? শরীরের জলীয় বাষ্পটুকু সে শুষে নেয়, আর্দ্রতা কম থাকে, তার মধ্যে কন্টেন্ট কম থাকে, তার মধ্যে জলীয় বাষ্প কম থাকে, কারণ সে পানির তৃষ্ণার্ত শীতকালে। আর গরমকালে কাপড় তাড়াতাড়ি শুকায় না। গরমকালে আমাদের অস্বস্তি হয়, কেন বলতো? কারণ আমাদের যে ঘাম হয়, এই ঘামটা বাতাসে অ্যাবজর্ব করতে পারে না, কারণ অলরেডি তার পেট ভরে আছে। সেরির পরে যেরকম অলরেডি তার পেট ভরে আছে, তার আর্দ্রতা অলরেডি বেশি, সে আর কেন নিবে তোমার থেকে অ্যাবজর্ব করে? যে কারণে গরমকালে দেখবা টেম্পারেচার, অনেক সময় মোবাইলে চেক করলে দেখবা যে আজকে টেম্পারেচার 32 ডিগ্রি, বাট ফিলস লাইক 36 ডিগ্রি। কেন? আর 4 ডিগ্রি বেশি ফিল হয় কেন আমাদের? কারণ আমাদের যে
টেম্পারেচার মেনটেন করার যে ক্যাপাবিলিটি শরীরের, সে কেমনে টেম্পারেচার মেনটেন করে? ঘাম প্রডিউস করে টেম্পারেচার মেনটেন করে, তাই না? বাট যেহেতু ঘামটাই শুকাচ্ছে না বাতাসে, তো সে ঘাম প্রডিউস করে যে টেম্পারেচার তোমার শরীরে কমাবে সেটা সে পারতেছে না, যে কারণে তোমার শরীরের ভিতরে বেশি টেম্পারেচার ফিল হয়, যে কারণে তোমার বেশি আর্দ্রতা থাকলে বেশি অস্বস্তি হয়। ঠিক আছে, বুঝছো? মানে বেশি আর্দ্রতা থাকলে তোমার ফিলস লাইক আরো বেশি টেম্পারেচার মনে হয়, তোমার বেশি অস্বস্তি হয়, বুঝছো? কারণ তোমার যে ঘামটা আছে এই ঘামটা সে শুষতে পারে না। তার মানে তোমার যদি আর্দ্রতা বাড়ে কি হয় বলতো? আর্দ্রতা বাড়লে আমাদের অস্বস্তি কি বেশি হয় নাকি কম হয় বলতো? অস্বস্তি বেশি হয়, অস্বস্তি বেশি হয়, অস্বস্তি বেশি হয়, বেশি হয়, বুঝছো? বলতো আর্দ্রতা বাড়লে অস্বস্তি বেশি হয়। ঠিক আছে, আর্দ্রতা বাড়লে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। কেন? কারণ আর্দ্রতা বাড়লেই তো বাতাসের মধ্যে জলীয় বাষ্প বেশি, বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকলেই তো বৃষ্টি এসে পড়বে। তার মানে আর্দ্রতা বাড়লে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। জাস্ট কিছু র্যান্ডম থট আর কি। আর্দ্রতা বাড়লে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে, বৃষ্টি বৃষ্টি হওয়ার হওয়ার সম্ভাবনা বাড়ে, সম্ভাবনা বাড়ে। ঠিক আছে, ক্লিয়ার বলো তো? ক্লিয়ার? তার মানে তুমি অনেকগুলা জ্ঞানমূলক আর অনুধাবনমূলক উত্তর করতে পারবা। দেখো এই জায়গাতে একটা জ্ঞানমূলক আছে, পরমার্দ্রতা কাকে বলে? কোন স্থানে 1 মিটার কিউবে যতগুলা জলীয় বাষ্প আছে বা যতটুকু জলীয় বাষ্প আছে তাকেই বলা হয় তার পরমার্দ্রতা। কোন স্থানের 1 মিটার মিটার কিউব আয়তনে যতটুকু জলীয় বাষ্প আছে, যতটুকু জলীয় বাষ্প তাকে বলা হয় পরম আর্দ্রতা। কারণ আমরা পরম আর্দ্রতা বলতেই বুঝি যে জলীয় বাষ্পের পরিমাণ, কতটুকু জলীয় বাষ্প আছে। তার মানে প্রতি মিটার কিউব বা একক মিটার কিউব জায়গায় বা একক আয়তনে কতটুকু জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে তার পরম আর্দ্রতা। ঠিক আছে, পারবা জ্ঞানমূলকটা? একদম কানের মধ্যে বাস বাজতেছে, রাইট? বাজবে না বলো তো কানের মধ্যে? বাজা উচিত। পরেরটা এটা শিশির আকাশ, এটা পরে পড়বো, পরে পড়বো, এটা পরে পড়বো। এটা 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 দেখো, বর্ষাকাল থেকে শীতকাল বেশি আরামদায়ক। কেন? কারণ শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে। বাতাসের আর্দ্রতা কম থাকা মানে বাতাসের জলীয় বাষ্প কম থাকে, আর জলীয় বাষ্প কম থাকলে আমাদের শরীর থেকে যে ঘামটা প্রডিউস হয় সেটা খুব সহজেই বাতাস শুষে নিতে পারে, যে কারণে আমরা স্বস্তি বোধ করি, যে কারণে শীতকালে বেশি আরামদায়ক মনে হয়। বুঝছো? বুঝতে পারছো? তার মানে এই অনুধাবনমূলক প্রশ্নটাও আমার থেকে ভালোভাবে ব্যাখ্যা করে তোমরা এখন লিখতে পারবা। বলো পারবা না? পারবা না বলো তো? পারবা না বলো তো? শীতকালে কাপড় কেন তাড়াতাড়ি শুকায়? আমার থেকে ভালোভাবে ব্যাখ্যা করে তোমরা পারবা না বলো তো? পারবা? ঠিক আছে, নাইস। পারলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। সেখানে আমরা এতক্ষণ পড়তেছিলাম পরম আর্দ্রতা, অর্থাৎ অর্থাৎ একদম 1 মিটার কিউব জায়গাতে কতটুকু আর্দ্রতা আছে বা কতটুকু জলীয় বাষ্প আছে, এটার মেজারমেন্টটাকে বলা হয় পরম আর্দ্রতা। বাট আমরা পরম আর্দ্রতা দিয়ে সবকিছু করি না, আমরা আপেক্ষিক আর্দ্রতা দিয়ে করি। একটু পরে পড়বো যে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি। এর আগে তোমাদের কিছু জিনিস পড়তে হবে। সবসময় দুটো ওয়ার্ড মনে রাখবা, একটা হচ্ছে কন্টেন্ট আর হচ্ছে ক্যাপাসিটি। গরমকালে তো কাপড় তাড়াতাড়ি শুকায়, তুমি কি জীবনে কাপড় নাড়ো নাই? এই অন্তু, কাপড় তুমি দাও নাই জীবনে, এগুলো সব ভাওতাবাজি। দেখো দুইটা ওয়ার্ড মনে রাখবা, একবার যে লাইফ ইজি হয়ে যাবে। একটা হচ্ছে কন্টেন্ট আর ক্যাপাসিটি, কন্টেন্ট আর ক্যাপাসিটি, কন্টেন্ট আর ক্যাপাসিটি, কন্টেন্ট আর ক্যাপাসিটি। দেখবা হচ্ছে খুবই মজা হয়ে গেছে অধ্যায়টা। একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে ক্যাপাসিটি, খুবই মজার জিনিস কন্টেন্ট আর ক্যাপাসিটি। আমি তোমাকে বললাম এই রুমে 100 জন মানুষ থাকতে পারে, তাইলে বলো তো এই রুমের ক্যাপাসিটি কত? বলো, এই রুমে 100 জন মানুষ থাকতে পারে, এই রুমের ক্যাপাসিটি কত? 100। যতজন ম্যাক্সিমাম থাকতে পারে সেটাই হচ্ছে আমার ক্যাপাসিটি, তাই না? তার মানে ক্যাপাসিটি বলতে আমরা কি বোঝাই? ক্যাপাসিটি বলতে আমরা কি বোঝাই? একটা রুমে যতজন ম্যাক্সিমাম থাকতে পারে, যতজন ম্যাক্সিমাম থাকতে পারে, যতজন ম্যাক্সিমাম থাকতে পারে, তাই না? যতজন ম্যাক্সিমাম থাকতে পারে, যতগুলা মলিকিউল ম্যাক্সিমাম থাকতে পারে, ওইটা হচ্ছে আমার ক্যাপাসিটি। ক্যাপাসিটি। আমি ইংলিশ ওয়ার্ডটা ইউজ করতেছি কারণ ইংলিশ ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, ক্যাপাসিটি ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত। ঠিক আছে, সবাই ফ্যামিলিয়ার। সো ম্যাক্সিমাম যতজন মানুষ থাকতে পারে এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। বাট এই রুমে এখন কতজন আছি? 1 জন। তাহলে এই রুমের কন্টেন্ট কত? এই রুমে এখন 80 কতজন বলো তো? এই রুমে এখন 80 কতজন? এই রুমে এখন 80 কতজন বলো তো? 80 কতজন? কতজন আছে? 80 একজন। তাহলে এই রুমের এখন কন্টেন্টটা কত? কন্টেন্ট, এই রুমের কন্টেন্ট কতজন? এই রুমের কন্টেন্ট তো 1 জন। কন্টেন্ট মানে যতটুকু আছে, যতটুকু আছে, যতটুকু প্রেজেন্ট, যতটুকু প্রেজেন্ট, যতটুকু আছে। তার মানে ক্যাপাসিটি মানে কি? সর্বোচ্চ যতটুকু থাকতে পারে, আর কন্টেন্ট মানে যতটুকু আছে, অলরেডি যতটুকু আছে। আর ক্যাপাসিটি মানে সর্বোচ্চ যতটুকু থাকতে পারে। দুইটা জিনিস ডিফারেন্স বুঝছো? ক্যাপাসিটি মানে সর্বোচ্চ যতটুকু থাকতে পারে,
কন্টেন্ট মানে যতটুকু আছে। এখন আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় কি, আর মানে আপেক্ষিক আর্দ্রতা। এটা দিয়ে এইরকম ভাবে বোঝায় যে তোমার যতটুকু ক্যাপাসিটি এর মধ্যে আছে কতটুকু, কন্টেন্ট কতটুকু। অর্থাৎ বোঝার চেষ্টা করো, এই রুমে 100 জন মানুষ থাকতে পারে বা 100টা গ্যাস মলিকুল থাকতে পারতো, 100টা জলীয় বাষ্প থাকতে পারতো, আছে একটা জলীয় বাষ্প। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত বলো তো? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 1%। এটা সবসময় পার্সেন্টেজ হিসাব করা হয়। অর্থাৎ এটা মূলত মেজার করে যে কতটুকু থাকতে পারে আর কতটুকু আছে, এদের পার্সেন্টেজ কত, এটাই আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় যতটুকু থাকতে পারে আর যতটুকু আছে, এদের যে অনুপাত, এদের যে পার্সেন্টেজ, সেটাকে বলে আপেক্ষিক আর্দ্রতা। বুঝছো? তার মানে কোনো একটা জায়গাতে আমি তোমাকে বললাম, কোনো একটা জায়গাতে থাকতে পারে 60টা জলীয় বাষ্প কণা, আছে 40টা জলীয় বাষ্প কণা, ওই জায়গার, আর সহজ করি, আছে 30টা জলীয় বাষ্প কণা, ওই জায়গার আপেক্ষিক আর্দ্রতা কত বলতো? ওই জায়গার আপেক্ষিক আর্দ্রতা কত বলতো? 50%। তার মানে আপেক্ষিক আর্দ্রতা বোঝায় যে কতটুকু থাকতে পারে আর কতটুকু আছে, এই দুটার অনুপাত। ধরা গেছে ব্যাপারটা? ওকে, ধরা গেছে ব্যাপারটা? একটু ওয়েট করো আবেদ হাসান, একটু ওয়েট করো। ধরা গেছে ব্যাপারটা? তার মানে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? কতটুকু থাকতে পারে আর কতটুকু আছে। আর পরম আর্দ্রতা বলতে কি বোঝায়? প্রতি মিটার কিউবে কতটুকু আছে। দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পরম আর্দ্রতা বলতে বোঝায় প্রতি মিটার কিউবে কতটুকু জলীয় বাষ্প আছে, এটার কন্টেন্টটাই হচ্ছে পরম আর্দ্রতা। বাট আপেক্ষিক আর্দ্রতা আসলে এইভাবে হিসাব করে না, পুরা ঘরে বা পুরো জায়গায় যতটুকু থাকতে পারে আর যতটুকু আছে, এদের যে অনুপাত, তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। বলো সবাই ক্রিস্টাল ক্লিয়ার কিনা? চ্যাট বক্স তাড়াতাড়ি, সবাই ক্রিস্টাল ক্লিয়ার কিনা? আর 10 মিনিটের মধ্যে সবকিছু বুঝে যাবে। সবাই ক্রিস্টাল ক্লিয়ার কিনা? সবাই বলো ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সম্পৃক্ততা আর অসম্পৃক্ততা। সম্পৃক্ততা আর অসম্পৃক্ততা, দেখো এটা কেমিস্ট্রিতে তোমরা জানো, আমি জানি আমার প্রত্যেকটা ঘরের একটা করে কন্টেন্ট আছে, একটা করে ক্যাপাসিটি আছে, তাই না? বলো তো, এই ঘরে 100 জন মানুষ থাকতে পারে, এই 100 জন মানুষ থাকতে পারে, তার মানে এটা কি বলতো? এটা তার ক্যাপাসিটি। বাট আছে হচ্ছে 20 জন, আছে 20 জন, এটা কি তার বলতো? এটা হচ্ছে কন্টেন্ট। এটা তার কি বলতো? কন্টেন্ট। এটা তার কি বলতো? কন্টেন্ট। আছে হচ্ছে 20 জন, এটা হচ্ছে তার কন্টেন্ট। এখন আমরা 3টা ওয়ার্ড পড়বো, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত আর হচ্ছে অতিপৃক্ত। সম্পৃক্ত বলতে আমরা তখনই বুঝি, সম্পৃক্ত বলতে আমরা তখনই বুঝি, এটা কেমিস্ট্রিতেও পড়বা, যখন কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান। অর্থাৎ মানে কি? মানে হচ্ছে তোমার এই রুমে 100 জন ঘুমাইতে পারে এবং 100 জনই আছে, ওই মোমেন্টটাকে বলি আমরা সম্পৃক্ত, ওই অবস্থাটাকে বলি আমরা সম্পৃক্ত। একটা বাতাস যতটুকু জলীয় বাষ্প ধরতে পারে ততটুকুই তার মধ্যে আছে, ওই মোমেন্টটাকে বলি আমরা সম্পৃক্ত। তার মানে কোনো স্থানে কোনো বাতাস কোনো নির্দিষ্ট টেম্পারেচারে যতটুকু জলীয় বাষ্প ধরতে পারে সবটাই তার মধ্যে প্রেজেন্ট, ওই অবস্থাটাকে বলি আমরা সম্পৃক্ত অবস্থা। বুঝছো? সম্পৃক্ত বলতে বোঝায় সমান। তার মানে সম্পৃক্ত বলতে কি বোঝায়, সেটা আমরা জানি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে বাষ্প সর্বাধিক যে অবস্থায় থাকতে পারে এটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। আর এই সম্পৃক্ত অবস্থায় যে চাপটা দেয় সেটাকে বলা হয় বাষ্পচাপ। এটা একটু পরে আসতেছে, সমস্যা নেই। তার মানে যতটুকু থাকতে পারে ততটুকুই আছে, এই অবস্থাটাকে বলি আমরা সম্পৃক্ততা। বুঝছো? এটাকে বলি আমরা সম্পৃক্ততা। যতটুকু থাকতে পারে, 100 জন থাকতে পারে, 100 জনই আছে, এটাকে বলা হয় সম্পৃক্ততা। ওকে, অসম্পৃক্ত তাইলে কি? বুঝে গেছো? অসম্পৃক্ত তাইলে কি বলতো? অসম্পৃক্ত তাইলে বলতো কি? অসম্পৃক্ত অবস্থা তাইলে হবে হচ্ছে যে তোমার কন্টেন্ট আসলে কম, যতটুকু ম্যাক্সিমাম থাকতে পারে তার থেকে কম আছে, কন্টেন্ট আসলে কম, তাই না? কন্টেন্ট আসলে কম, তোমার মধ্যে আরো থাকতে পারবে, আরো বেশি ধরতে পারবে। 100 জন থাকতে পারে বাট আছে 20 জন, তার মানে কন্টেন্টটা কম, এটাকে বলা হয় অসম্পৃক্ত। আর অতিপৃক্ত মানে কি? অতিপৃক্ত মানে তোমার কন্টেন্টটা বেশি, ক্যাপাসিটি থেকে কন্টেন্টটা বেশি। ওকে, মনে করো তোমার ক্যাপাসিটি 100, এখন সামহাউ কন্টেন্ট হয়ে গেছে 120, তাইলে বলো তো কি হবে? তাইলে সে 100 ধরে রাখবে আর 20 হচ্ছে নিচে ফালাইয়া দিবে। সো 100 যে ধরে রাখছে, ওই 100 ধরে রাখার মোমেন্টে সে কিন্তু সম্পৃক্ত হয়ে আছে। তার মানে যখন
অতিরিক্ত অবস্থায় যায়, মানে আরো বেশি পরিমাণ জলীয় বাষ্প চলে আসে, সে যতটুকু ম্যাক্সিমাম রাখতে পারে ততটুকুই রাখে, মানে সম্পৃক্ত অবস্থা বজায় রাখে, বাকি যতটুকু আছে ওইটুকু নিচে ফালায়া দেয় শিশির হিসেবে, বুঝছো? বাকিটুকু নিচে ফালায়া দেয়। কেমিস্ট্রির ক্ষেত্রে এটা অদক্ষেপ বলি আমরা, আর ফিজিক্সের ক্ষেত্রে এটাকে বলি শিশির, শিশির হিসেবে ফালায়া দেয়। আর সে সম্পৃক্ত অবস্থা বজায় রাখে, মানে যতটুকু রাখতে পারে সে ততটুকুই ধরে রাখে, বুঝছো? অনেকটা তুমি যখন বিকেলবেলা কারণ বাজারে মেট্রো স্টেশনে উঠবা, মেট্রোতে উঠতে হবে, তখন ক্যাপাসিটি থেকে কন্টেন্ট বেশি হয়ে গেছে, তবে যে যাইতা উঠা যায় না, তখন কিছুটা রাইখা চলে যায়, কিছুটা ফালায় রেখা চলে যায়। সো এটা হচ্ছে এটার এক্সাম্পল, বুঝছো? কন্টেন্টটা যখন বেশি হয়ে যায়, ধরতে পারে না, তখন কিছুটা ফেলে যায়, ঠিক আছে? কিছুটা ফেলে যায়। তোমার যতটুকু ধরতে পারো, মনে করো এই রুমে 100 জন মানুষ ধরতে পারে, সামনে 120 জন চলে আসছে, সো যাইতে তো 100 জনই ঢুকতে পারবে, আর বাকি 20 জন বাইরে পড়ে থাকবে। সো 100 জন তো ধরে রাখছে, সো 100 জন ধরে রাখা অবস্থাটাকে সম্পৃক্ত অবস্থা বলতে পারি না, কারণ সে 100 জন ধরতে পারে, 100 জনই ধরে রাখছে, তার মানে সেই অবস্থাটাকে সম্পৃক্ত অবস্থা বলতে পারি। তার মানে অতিরিক্ত অবস্থার মূলত সম্পৃক্ত অবস্থা বজায় রাখে কেমনে? বাকিটুকুকে ফালায় দিয়া, বাকিটুকুকে ফালায় দিয়া। ওকে, এখন আমাদের পড়তে হবে বাষ্পচাপ জিনিসটা কি। দেখো একে একে আমরা আগাচ্ছি, একে একে আমরা আগাচ্ছি, একে একে আমরা আগাচ্ছি। এখন আমরা পড়বো হচ্ছে বাষ্পচাপ জিনিসটা কি। বাষ্পচাপ জিনিসটা কি? বায়ুতে জলীয় বাষ্প থাকা অবস্থায় জলীয় বাষ্প যে চাপটা দেয় তাকে বলা হয় বাষ্পচাপ। যতটুকু জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প যতটুকু চাপ দেয় তাকে বলা হয় বাষ্পচাপ। বলতো জলীয় বাষ্প বাড়লে বাষ্পচাপ বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। বাষ্পচাপ, জলীয় বাষ্পগুলো যতটুকু চাপ দেয় সেটা হচ্ছে বাষ্পচাপ। তার মানে এখানে কন্টেন্ট বাড়লে বাষ্পচাপ অবশ্যই বাড়বে। তার মানে জলীয় বাষ্প যদি বাতাসে বাড়ে, বাষ্পচাপ অবশ্যই বাড়বে। ওকে ওকে, বাষ্পচাপ, তাই না? বলতো যতটুকু জলীয় বাষ্প আছে যতটুকু চাপ দেয় তাকে বলা হয় বাষ্পচাপ। জলীয় বাষ্প বাড়লে বাষ্পচাপ অবশ্যই বাড়বে। তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি? সম্পৃক্ত অবস্থায় যে বাষ্পচাপ দেয়, বাষ্পগুলা যে চাপ দেয়, জলীয় বাষ্পগুলা যে চাপ দেয়, সেটা বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ। বলতো সেটা ম্যাক্সিমাম কিনা? ম্যাক্সিমাম বাষ্পচাপটাকে আমরা সম্পৃক্ত বাষ্পচাপ বলি কিনা বলতো? যতটুকু থাকতে পারে, সবটা জলীয় বাষ্প থাকলে যতটুকু চাপ দেয় সেটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা, সম্পৃক্ত বাষ্পচাপ। তার মানে সম্পৃক্ত অবস্থায় সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের কি সর্বোচ্চ বাষ্পচাপটা না? সর্বোচ্চ বাষ্পচাপ। তার মানে সম্পৃক্ত বাষ্পচাপ বলতে আমরা কি বুঝি বলতো? সম্পৃক্ত বাষ্পচাপ বলতে আমরা বুঝি, সম্পৃক্ত বাষ্পচাপ বলতে আমরা বুঝি, সম্পৃক্ত বাষ্পচাপ বলতে আমরা বুঝি বলতো কি বলতো? সম্পৃক্ত বাষ্পচাপ বলতে আমরা বুঝি ম্যাক্সিমাম বাষ্পচাপ। ম্যাক্সিমাম বাষ্পচাপ, এর থেকে বেশি বাষ্পচাপ দিতে পারবে না, ম্যাক্সিমাম বাষ্পচাপ। বলো, বুঝতে পারছো? সম্পৃক্ত বাষ্পচাপ বলতে আমরা কি বুঝি? ম্যাক্সিমাম বাষ্পচাপ। নাফিসা আনজুম তাইমি উত্তর পেয়ে যাবো, ওয়েট করো। বুঝছো? তার মানে সম্পৃক্ত অবস্থায় যে বাষ্পচাপ দেয়, সম্পৃক্ত অবস্থা মানে কি? ম্যাক্সিমাম অবস্থা, সবটা প্রেজেন্ট, ওই সময় যে বাষ্পচাপ দেয় ওটা তো সর্বোচ্চ হবেই, ওটাই সর্বোচ্চ বাষ্পচাপ। এর থেকে বেশি বাষ্পচাপ দিতে পারে না, এর থেকে বেশি প্রেসার ক্রিয়েট করতে পারে না। তার মানে সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি? ম্যাক্সিমাম বাষ্পচাপ। ঠিক আছে, এতটুকু বুঝলে আমাদের এখন সামনে আগানোর মতো ক্যাপাবিলিটি হয়ে গেছে। এই যে বলো, এইটা পারবা না এখন? ডেফিনেশনটা কানের মধ্যে বাজতেছে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রা বলাটা ইম্পর্টেন্ট, ডেফিনেশনে নির্দিষ্ট তাপমাত্রা বলাটা ইম্পর্টেন্ট, কারণ একটু পরে এটা প্রভাব দেখবো। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানে বায়ুতে অবস্থিত সর্বোচ্চ জলীয় বাষ্পটুকু, সর্বোচ্চ যতটুকু প্রেসার দিতে পারে তাকে বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, যতটুকু থাকা উচিত সবটা, সর্বাধিক যে চাপ দিতে পারে, সর্বাধিক, সেটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ মানে ম্যাক্সিমাম বাষ্পচাপ। বুঝছো সবাই? সম্পৃক্ত বাষ্পচাপ মানে ম্যাক্সিমাম বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ মানে ম্যাক্সিমাম বাষ্পচাপ। ক্লিয়ার? ক্লিয়ার হইলে এখন দেখো, এখন হবে আসল মজাটা, এখন হবে আসল মজাটা। দেখো, এখন হবে আসল মজাটা। মনে করো এই বায়ুতে মলিকিউল আছে হলো 80টা। কয়টা? 80টা। তার মানে তার কন্টেন্ট কত বলো তো? জলীয় বাষ্প আছে 80টা, তার মানে তার কন্টেন্ট কত? আমার সাথে কমিউনিকেট করো। তার মধ্যে জলীয় বাষ্প 80টা আছে, কন্টেন্ট কত? কন্টেন্ট 80টা। আমি বললাম তার মধ্যে 100টা থাকতে পারে, তার মানে তার ক্যাপাসিটি কত বলো তো? থাকতে পারে, তার ক্যাপাসিটি কত বলো তো? ক্যাপাসিটি হচ্ছে 100টা। ওকে, ভেরি নাইস। আর আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে কতটুকু থাকতে পারে, মানে ক্যাপাসিটি, কতটুকু খাইতে পারে, কতটুকু থাকতে পারে, উপরে হচ্ছে কন্টেন্ট, কতটুকু আছে। এখন আমাদের এই রাশিমালাগুলো বের করতে হয় সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে। এখন এখানে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যেটা তোমার খুবই মনে রাখা লাগবে, খুবই মনে রাখা লাগবে। ব্যাপারটা দেখো, আমরা জানি তাপমাত্রা বাড়লে আয়তন কি হয়? বাড়ে নাকি কমে? তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে নাকি কমে? প্রেসার যদি সেম থাকে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে নাকি কমে? তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে নাকি কমে? আয়তন বাড়ে। তার মানে আয়তন বাড়লে
সে যতটুকু খাইতে পারে থেকে বেশি খাইতে পারবে না। মনে করো তোমার পেটটা হচ্ছে একটুক, পেটটা যদি একটুক হয় বেশি খাইতে পারবে না, বেশি খাইতে পারবা। একটা গ্যাস একটুক আছে, আয়তন বাড়াইছো, একটুক হয়েছে, বেশি খাইতে পারবে না, বেশি খাইতে পারবে। তার মানে তাপমাত্রা বাড়লে তার আয়তন বাড়ে, আয়তন বাড়লে বেশি খাইতে পারে, তাই না? বেশি সে কনজিউম করতে পারে। তাহলে তাপমাত্রা বাড়লে আমি বেশি খাইতে পারি, তার মানে আমার ক্যাপাসিটিটা বাড়তেছে না বলো তো? তাপমাত্রা বাড়লে ক্যাপাসিটিটা বাড়তেছে। এই একজন বলছে লাইক হিমেল ভাই, হিমেল ভাই দেখছো এখন? হিমেল ভাই আমাদের থেকে চিকন হয়ে গেছে, দেখছো তুমি? দেখো এখন তাপমাত্রা বাড়লে কি হবে? তাপমাত্রা বাড়লে তোমার ক্যাপাসিটি বাড়বে, ক্যাপাসিটি বাড়বে, খাওয়ার ক্যাপাবিলিটি বাড়বে, ক্যাপাসিটি বাড়বে। তাপমাত্রা কমলে তোমার ক্যাপাসিটি কমবে, ক্যাপাসিটি কমবে। বাট কন্টেন্টে কোনো চেঞ্জ হবে বলো তো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কন্টেন্টে কোনো চেঞ্জ হবে তাপমাত্রা বাড়লে বা তাপমাত্রা কমলে? কন্টেন্টে কোনো চেঞ্জ হবে? কন্টেন্টে কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাপমাত্রা বাড়লে বা কমলে কন্টেন্টে কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ এই রুমে মনে করো 20 জন মানুষ আছে, কন্টেন্ট তো 20 জন। এখন আমি তাপমাত্রা বাড়াইছি, তাপমাত্রা বাড়াইলে মনে করো রুমটা বড় হচ্ছে, রুমটা বড় হইলে ক্যাপাসিটি তো ঠিকই বাড়বে, কারণ রুম বড় হলে বেশি মানুষ থাকতে পারবে, বাট আছে তো ভিতরে 20 জন। তার মানে কন্টেন্টে কোনো চেঞ্জ হয় না, ক্যাপাসিটি বাড়ে বা ক্যাপাসিটি কমে ঠিক আছে টেম্পারেচারের সাথে, কিন্তু কন্টেন্টে কোনো চেঞ্জ হয় না, কন্টেন্টে কোনো চেঞ্জ হয় না। খুবই গুরুত্বপূর্ণ, কন্টেন্টে কোনো চেঞ্জ হয় না। এখন দেখো অ্যানিমেশন, যে অ্যানিমেশনটা তোমার লাইফ সেভ করে দিবে। এখন দেখো অ্যানিমেশনটা, দেখো এখন দেখো অ্যানিমেশনটা, এখন দেখো অ্যানিমেশনটা। দেখো মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এখন আমার ক্যাপাসিটি হচ্ছে, ক্যাপাসিটি আছে হচ্ছে এই জায়গাতে 100, কন্টেন্ট আছে হচ্ছে কত বলো তো? কন্টেন্ট আছে হলো কত বলো তো? 80টা। আমি যদি এখন তাপমাত্রা কমাই, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবা, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো, তাপমাত্রা কমাইলে কি হবে বলো তো? কোনটা কমবে? তাপমাত্রা কমায় 25 ডিগ্রি বানাইলাম, মনে করো বাতাসের কারণে কোনো একটা কারণে তাপমাত্রা কমছে, রাতের বেলা তাপমাত্রা কমছে, 25 ডিগ্রি বানাইলাম, বলো তো কোনটা কমবে? কোনটা? ক্যাপাসিটি কমবে, কন্টেন্ট কিন্তু কমবে না। ক্যাপাসিটি আগে যেটা 100 ছিল এখন মনে করো হয়ে যাবে 90, এখন মনে করো হয়ে যাবে 90। আমি তাপমাত্রা আরো কমাইলাম, আমি তাপমাত্রা আরো কমাইলাম, আমি তাপমাত্রা আরো কমাইলাম, আমি তাপমাত্রা আরো কমাইলাম, ঠিক আছে? এখন মনে করো তাপমাত্রা বাড়লাম 20 ডিগ্রি, আমার ক্যাপাসিটি আরো কমে যাবে, ক্যাপাসিটি কমে গেল এখন হয় মনে করো 80 হয়ে গেল। কন্টেন্ট কিন্তু 80টাই আছে, ক্যাপাসিটি হয়ে গেল 80টা। তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমার বায়ুটা শুরুতে সম্পৃক্ত ছিল না, কিন্তু বাতাসটা কি সম্পৃক্ত? না, সম্পৃক্ত ছিল না, কিন্তু সম্পৃক্ত ছিল না, কিন্তু আমি তাপমাত্রা কমানোর কারণে তার ক্যাপাসিটি কমতেছে, আলটিমেটলি একটা সময় যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কোনো না কোনো একটা পার্টিকুলার টাইম পাবো নাকি পাবো না যেটার মধ্যে সম্পৃক্ত হবে বলো তো? টেম্পারেচার কমাইতে 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 একটা মোমেন্ট আমি পাবোই যখন সেটা সম্পৃক্ত হবে, তাই না? কারণ ক্যাপাসিটিটা কমবে 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 কমবে, তাই না? তার মানে একটা মোমেন্ট আমি এমন পাবো, একটা সময় আমি এমন পাবো যখন তোমার ক্যাপাসিটি আর কন্টেন্ট সমান হয়ে যাবে। ওই তাপমাত্রাটাকে বলি আমরা শিশিরাঙ্ক, ওই তাপমাত্রাটাকে বলি আমরা শিশিরাঙ্ক। এটা কিন্তু সাকিবের বউ না, ওকে? শিশিরাঙ্ক, ওটাকে বলি আমরা শিশিরাঙ্ক, ঠিক আছে? শিশিরাঙ্ক, ওটাকে বলি আমরা শিশিরাঙ্ক। তার মানে শিশিরাঙ্কের ডেফিনিশন কি? তাপমাত্রা কমতে 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 কমতে, আচ্ছা আমি তো ডেফিনেশনটা বইয়ের ভাষায় বলতেছি না, আমার ভাষায় বলতেছি। আচ্ছা আমার ভাষায় প্রথমে বলি, তাপমাত্রা কমতে 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 কি হয়? ক্যাপাসিটিটা কমতে 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 থাকে। সো ক্যাপাসিটি কমতে কমতে যখন ক্যাপাসিটি আর কন্টেন্ট সমান হয়ে যায়, ওই মোমেন্টটাকে বলি আমরা শিশিরাঙ্ক, ওই মোমেন্টটাকে বলি আমরা শিশিরাঙ্ক। তার মানে বুকিশ ডেফিনেশন কেমনে দিবা? তাপমাত্রা কমলে ক্যাপাসিটি কমে, ক্যাপাসিটি না, তাপমাত্রা কমলে একটা সময় কি হয় বলতো? গ্যাসের মধ্যে যতগুলা জল মানে জলীয় বাষ্প মলিকিউল আছে, ওই জলীয় বাষ্পগুলা দিয়েই ওই বায়ুটা সম্পৃক্ত হয়ে যায়। ওই তাপমাত্রাটাকে বলি আমরা শিশিরাঙ্ক, ওকে? তার মানে তাপমাত্রা কমতে কমতে একটা সময় কি হয়? বাতাসের মধ্যে যেই জলীয় বাষ্পগুলা প্রেজেন্ট, ওই জলীয় বাষ্পগুলা দিয়েই বাতাসটা সম্পৃক্ত হয়ে যায়। ওটাকে বলি আমরা কি বলতো? ওইটাকে বলি আমরা, ওই তাপমাত্রাটাকে বলি আমরা শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কের ডেফিনেশন কি বলতো? বলতো পারবা কিনা? ডেফিনেশন কি? তাপমাত্রা কমতে কমতে যে তাপমাত্রায় নির্দিষ্ট স্থানের বায়ু, দেখো যে তাপমাত্রা, এটা কিন্তু একটা তাপমাত্রা, শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় নির্দিষ্ট স্থানের বায়ু এর ভিতরে জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে যায়। তাপমাত্রা কমানোটা এখানে ইম্পর্টেন্ট। তাপমাত্রা কমতে কমতে যে তাপমাত্রায় বায়ুটা তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে যায় তাকে বলা হয় শিশিরাঙ্ক। বলো ডেফিনেশনটা মনের মধ্যে ক্লিয়ার কিনা? তাপমাত্রা কমতে কমতে যে তাপমাত্রায় নির্দিষ্ট স্থানের বায়ু তার জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে যায় তাকে বলা হয় শিশিরাঙ্ক। বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? সবাই সবাই একদম মনের মধ্যে গেঁথে গেছে ডেফিনেশনটা?
একদম গেঁথে গেছে ডেফিনেশনটা? ঠিক আছে, একদম ডেফিনেশনটা ক্লিয়ার। তাইলে তোমাকে যদি বলি এই জ্ঞানমূলকটা উত্তর করো, এই অনুধাবনমূলকটা উত্তর করো, কি বলবা? দেখো, কোন স্থানে শিশিরাঙ্ক 17 ডিগ্রি মানে কি? মানে হচ্ছে তাপমাত্রা কমতে কমতে যখন 17 ডিগ্রি সেলসিয়াস হয় তখন ওই বায়ুর মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু জলীয় বাষ্প দিয়ে ওই বাতাসটা সম্পৃক্ত হয়ে যায়। এটাই জাস্ট এখানে বুঝাইছে। বুঝছো সবাই? তাপমাত্রা কমতে কমতে 17 ডিগ্রি সেলসিয়াস যখন হয় তখন ওই বায়ুতে যতটুকু জলীয় বাষ্প আছে ওইটুকু দিয়েই ওই বাতাসটা সম্পৃক্ত হয়ে যায়। বলো, অনুধাবনমূলক প্রশ্নটা লিখতে পারবা না? বলো তো, পারবা না সবাই? আরো অনুধাবনমূলক প্রশ্ন আছে। শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। যদি কন্টেন্ট অনেক বেশি হয় যে বায়ুর তাপমাত্রাতেই সে সম্পৃক্ত আছে, তাহলে তো বায়ুর তাপমাত্রাটাই শিশিরাঙ্ক। তার মানে এটা হতে পারে। বুঝছো? এটা কিন্তু হতে পারে। মানে মনে করো তোমার এখন কন্টেন্ট 100টা, ক্যাপাসিটিও 100টা, তার মানে এখন বায়ুর তাপমাত্রাতেই সম্পৃক্ত আছে, তার মানে বায়ুর তাপমাত্রাই তো তার শিশিরাঙ্ক, আর কমাইতে হয় না তোমার তাপমাত্রা। এইরকম প্রশ্নে তুমি শিশিরাঙ্কের ডেফিনেশনটা তুমি দিবা, প্রথমে এক লাইনে দিবা হ্যাঁ বায়ুর তাপমাত্রা সমান হতে পারে, একদম কি উত্তরটা দিয়ে তুমি 1 মার্কস পেয়ে যাবা। তারপর শিশিরাঙ্কের ডেফিনেশন দিবা যে তাপমাত্রা কমাতে কমাতে যে তাপমাত্রায় বায়ুতে জলীয় বাষ্পগুলো দিয়েই সে সম্পৃক্ত হয়ে যায় তাকে বলা হয় শিশিরাঙ্ক। এখন বায়ুর তাপমাত্রাতেই যদি সেটা সম্পৃক্ত হয় বা যতটুকু থাকতে পারে ততটুকুই থাকে, তাহলে বায়ুর তাপমাত্রাই তখন আমার শিশিরাঙ্ক। ঠিক আছে? ওকে, নাইস। পারবা? বলো। আমি কিন্তু প্রত্যেকটা জ্ঞানমূলক অনুধাবনমূলক সব তোমাদের দেখা দিচ্ছি ভাই, যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে। রাতের বেলা শিশির জমে কেন? রাতের বেলা তাপমাত্রা কমতে থাকে, আর তাপমাত্রা কমতে কমতে একটা সময় কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হয়ে যায়, মানে যতটুকু জলীয় বাষ্প আছে ওটা দিয়ে সম্পৃক্ত হয়ে যায়, তখন ওই পয়েন্টটাকে বলি আমরা শিশিরাঙ্ক। আর শিশিরাঙ্কের নিচে গেলেই তখন শিশির জমে, শিশিরাঙ্ক থেকে আরো নিচে গেলেই তখন শিশির জমে। ঠিক আছে? এই কারণেই শীতকালে বেশি শিশির জমে। ওকে, এখন আসি শিশিরটা কেন জমে। একটু আসো, শিশিরটা কেন জমে একটু দেখে আসি। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্থানে কন্টেন্ট আর ক্যাপাসিটি যে অনুপাত তাকে বলে আপেক্ষিক আর্দ্রতা। এটা তুমি জানো, এখন এটাকে বুকিশ ভাষায় লিখবা। কোন নির্দিষ্ট স্থানে কোন জলীয় বাষ্পের উপস্থিত নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে, কারণ আপেক্ষিক আর্দ্রতা তাপমাত্রার সাথে চেঞ্জ হয়। নির্দিষ্ট তাপমাত্রায় এটা ইম্পর্টেন্ট। কোন স্থানে উপস্থিত জলীয় বাষ্প এবং ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের যে অনুপাত তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে? এখন দেখো শিশিরটা কেন জমে, শিশিরটা কখন জমে। দেখো, তাপমাত্রা এখন আরো কমায় তুমি কি করলা? তাপমাত্রা আরো কমায় শিশিরাঙ্কের নিচে নিয়ে আসলা। বলো তো, ক্যাপাসিটি আরো কমবে না বাড়বে? ক্যাপাসিটি কি আরো কমবে নাকি কমবে না? বলো, ইয়েস অর নো? আরো কমবে। ক্যাপাসিটি এখন হয়ে গেছে মনে করো 70, তাহলে সে কি এই 80টা কন্টেন্ট ধরে রাখতে পারবে? শিশিরাঙ্কের আরো নিচে নিয়ে আসছো, মনে করো 15 ডিগ্রিতে নিয়ে আসছো, সে কি আর এই 80টা ধরে রাখতে পারবে? না, তখন সে 70টা ধরে রাখবে এবং বাকি 10টা কি করবে? শিশির হিসেবে নিচে ফেলে দেবে। এটাকে বলি আমরা ডিউ পয়েন্ট। তার মানে এর নিচে গেলেই, শিশিরাঙ্কের নিচে গেলেই তোমার কি হবে বলো তো? শিশিরাঙ্কের নিচে গেলেই তোমার শিশির পড়া শুরু হবে। এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। শিশিরাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে কিনা? বলো, শিশিরাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে কিনা? ইয়েস অর নো তে উত্তর করো খুবই কুইকলি। শিশিরাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে কিনা? শিশিরাঙ্ক নিজে একটা তাপমাত্রা, সে নিজে একটা তাপমাত্রা। এটা কি তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিনা? উত্তর হচ্ছে না, তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। কেন? একটু ফিল করো। দেখো, তাপমাত্রা আমি কমাইতেছি, ফলে ক্যাপাসিটি কমতেছে, এবং একটা মোমেন্টে ক্যাপাসিটি আর কন্টেন্ট যখন সমান হয় ওই তাপমাত্রাটাকে বলি আমরা শিশিরাঙ্ক। বোঝার চেষ্টা করো, তাপমাত্রা কমাইতেছি, ক্যাপাসিটি কমতেছে, একটা সময় ক্যাপাসিটি আর কন্টেন্ট সমান হয়ে যায়, ওই তাপমাত্রাটাকে বলি আমরা শিশিরাঙ্ক। ওই তাপমাত্রাটাকে বলি আমরা কি বলতো? শিশিরাঙ্ক। এখন এই তাপমাত্রাটা কি সামহাও তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে? না, এটা ডিপেন্ড করতেছে তোমার কাছে কতটুকু আছে। দেখো, তোমার কাছে যদি শুরুতেই অনেক বেশি থাকে তাহলে তোমাকে এত তাপমাত্রা কমাইতে হবে না, কাছাকাছি তুমি শিশিরাঙ্কটা পেয়ে যাবা। মনে করো 25 ডিগ্রিতে তুমি শিশিরাঙ্ক পেয়ে যাবা, কারণ 25 ডিগ্রিতে সেটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। তার মানে শিশিরাঙ্ক ডিপেন্ড করে কন্টেন্টের উপর, নট তাপমাত্রা। কন্টেন্ট যদি বেশি থাকে, শুরুতেই যদি অনেক বেশি জলীয় বাষ্প থাকে, তোমার তো ক্যাপাসিটি বেশি কমানোর দরকার নাই, কাছাকাছি একটু কমাইলেই তোমার সম্পৃক্ত হয়ে যাবে। বুঝতে পারছো? ধরতে পারছো? তার মানে শিশিরাঙ্ক শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর বলো তো? শুধুমাত্র ডিপেন্ড করে ক্যাপাসিটি, কন্টেন্টের উপর। কন্টেন্ট বেশি হলে শিশিরাঙ্ক কাছাকাছি পাওয়া যাবে, কন্টেন্ট যদি কম হয় শিশিরাঙ্ক অনেক বেশি তাপমাত্রা কমাইলে, অনেক বেশি ক্যাপাসিটি কমাইলে তারপর শিশিরাঙ্ক পাওয়া যাবে। বলো, বুঝতে পারছো কিনা সবাই? শুধুমাত্র কন্টেন্টের উপর ডিপেন্ড করে, শুধুমাত্র কন্টেন্ট।
বুঝছো? তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, বায়ুর তাপমাত্রা কত এটার উপর ডিপেন্ড করে না, তুমি কত থেকে তাপমাত্রা কমানো শুরু করছো এটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার কন্টেন্টের উপর। কন্টেন্ট যদি শুরুতেই বেশি থাকে তাহলে তাপমাত্রা একটু কমাইলে তুমি শিশিরাঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এখন আসো ম্যাথগুলা কিভাবে করব। ম্যাথগুলা করার জন্য আমাদের ফর্মুলাটা লাগবে, ফর্মুলাটা লাগবে, একটু খেয়াল করো। আমাদের কি জানি পড়ছিলাম, আপেক্ষিক আর্দ্রতা মানে কি? কন্টেন্ট বাই ক্যাপাসিটি, তাই না? কন্টেন্ট বাই ক্যাপাসিটি, কন্টেন্ট বাই ক্যাপাসিটি, কন্টেন্ট বাই ক্যাপাসিটি, বুঝছো? কন্টেন্ট বাই ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। এখন এই বায়ুর ক্যাপাসিটি কত? এই বায়ুর ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি কত? 100, 100 না? এই বায়ুর ক্যাপাসিটি কত? 100। তাহলে ক্যাপাসিটির বাষ্পচাপটাকে আমি কেমনে বলবো? ক্যাপাসিটির বাষ্পচাপটাকে আমি কেমনে বলবো? আর কন্টেন্টের বাষ্পচাপটাকে আমি কেমনে বলবো? দেখো, আমি কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হয় কখন বলো তো? কন্টেন্ট আর ক্যাপাসিটি মানে বাতাসের মধ্যে যতটুকু কন্টেন্ট আছে ততটুকু দিয়ে সম্পৃক্ত হয় কখন? শিশিরাঙ্কে। ধরতে পারছো? বাতাসের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দিয়ে সম্পৃক্ত হয় কখন? শিশিরাঙ্কে, তাই না? বাতাসের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে ততটুকু দিয়ে সম্পৃক্ত হয় কখন? শিশিরাঙ্কে। তার মানে শিশিরাঙ্কে যে বাষ্পচাপটা দেয় এটা কার বাষ্পচাপ? কন্টেন্টের না? কন্টেন্টের বাষ্পচাপ না? ইয়েস অর নো? শিশিরাঙ্কে যে বাষ্পচাপটা আমি পাচ্ছি সেটা কার বাষ্পচাপ? কন্টেন্টটুকুন না? যতটুকু কন্টেন্ট ততটুকুন না? ইয়েস। তার মানে আমাদের কন্টেন্টের বাষ্পচাপ আমি কেমনে বের করব? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। এটাই তোমাকে কি দিবে? এটাই তোমাকে দিবে হচ্ছে কন্টেন্টটুকু, যে কতটুকু কন্টেন্ট আছে। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প, এটা তোমার কি দিবে? এটাই তোমার কন্টেন্ট দিবে। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প এটাই তোমার কন্টেন্ট দিবে। আর ক্যাপাসিটিটা কি? ক্যাপাসিটি হচ্ছে কতটুকু থাকতে পারে। তার মানে বায়ুর তাপমাত্রা, মনে করো এখন তাপমাত্রাটা হচ্ছে 30 ডিগ্রি, বায়ুর তাপমাত্রায় ক্যাপাসিটিটা হচ্ছে 100। আমি মনে করো এই তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাচ্ছি, যেই তাপমাত্রায় বের করতে চাচ্ছি সেই তাপমাত্রার জন্য এই তাপমাত্রায় ক্যাপাসিটিটা হচ্ছে 100। তার মানে এই তাপমাত্রায় যদি সেটা সম্পৃক্ত হইতো, সম্পৃক্ত হয় নাই, যদি হইতো তাইলে যে বাষ্পচাপ দিত সেটাই কি ক্যাপাসিটি না? বলো তো। দেখো এই জায়গাতে 100টা তার ক্যাপাসিটি, যদি এই তাপমাত্রায় সেটা সম্পৃক্ত হইতো, হয় নাই কিন্তু, যদি সম্পৃক্ত হইতো তাইলে যে বাষ্পচাপ দিত সেটা হচ্ছে তার ক্যাপাসিটি। হয় নাই কিন্তু, সম্পৃক্ত কিন্তু হয় নাই, তার মধ্যে কন্টেন্ট আছে 80টা, সে কিন্তু সম্পৃক্ত হয় নাই। বাট যদি সম্পৃক্ত হইতো সে যে বাষ্পচাপ দিত সেটাই তার ক্যাপাসিটি। বলো তো, বুঝছো না? বলো, বুঝতে পারছো? যদি সম্পৃক্ত হইতো যে বাষ্পচাপ দিত সেটাই তার ক্যাপাসিটি। হ্যাঁ, বুঝছো? ইয়েস অর নো তে উত্তর করো তাড়াতাড়ি, ইয়েস অর নো তে উত্তর করো। তার মানে এটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তার মানে তোমার বাতাসের যে তাপমাত্রাটা, যেই তাপমাত্রা তুমি বের করতেছো ওই তাপমাত্রাতে সম্পৃক্ত বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। বুঝতে পারছো? বলো তো, কেউ আসো কিনা বুঝো নাই? আমাকে একটু কুইকলি বলো তো। এই F/F × 100% এটা দিয়ে আমরা সব ম্যাথ করব। এখানে Fটা কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, Fটা কি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। মেইনলি যেটা মিন করতেছে, Fটা মিন করতেছে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ মানে কন্টেন্ট, আর এই ক্যাপিটাল Fটা মিন করতেছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বা ক্যাপাসিটি। ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে, দেখো, মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দিতে হবে। তোমার দরকার কি? আপেক্ষিক আর্দ্রতা, আমার সাথে কমিউনিকেট করো। কমিউনিকেট না করলে তো হবে না, কমিউনিকেট না করলে হবে না, আমার সাথে একটু কথার উত্তর দাও। আমি বললে সাথে উত্তর দিবা। আপেক্ষিক আর্দ্রতা মানে কি? কন্টেন্ট বাই ক্যাপাসিটি, যতটুকু আছে আর যতটুকু ক্যাপাসিটি, তাই না? যতটুকু আছে ততটুকু আর যতটুকু ক্যাপাসিটি, এদের অনুপাতটাকেই বলে আপেক্ষিক আর্দ্রতা, তাই না? এখন আমাকে বলো, আমার কতটুকু আছে? 80টা আছে। এই 80টা কতটুকু চাপ দিচ্ছে এটা আমি বের করতে চাই। এটা আমি কখন পাবো? শিশিরাঙ্কে পাবো, কারণ শিশিরাঙ্কেই আমার কন্টেন্টের ক্যাপাসিটি সমান হয়। তার মানে শিশিরাঙ্কে যে বাষ্পচাপটা দেয় বাতাস, সেটা আসলে কার? সেটা আসলে শুধু কন্টেন্টের। কন্টেন্ট যতটুকু ততটুকু বাষ্পচাপ ইনভাই। তার মানে আমার কন্টেন্টের বাষ্পচাপটা আসলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, কারণ শিশিরাঙ্কে শুধু কন্টেন্ট যতটুকু ততটুকুই থাকে। এখন আসো টোটাল ক্যাপাসিটি, ক্যাপাসিটির বাষ্পচাপ আমি বের করতে চাই, ক্যাপাসিটিটা কত এটা বের করতে চাই। একটা নির্দিষ্ট তাপমাত্রা এখানে 100টা থাকতে পারে, বাট 100টা নাই। 100টা থাকলে যতটুকু বাষ্পচাপ দিত এটাই তো তার ক্যাপাসিটি। 100টা কিন্তু নাই, এখানে আছে 80টা। বাট এটার মধ্যে মনে করি এটা 100টা নিতে পারে, যদি 100টা থাকতো তাইলে যে বাষ্পচাপ দিত সেটাই তার ক্যাপাসিটি। তার মানে এইটা যদি বায়ুর তাপমাত্রায় মানে 100টা থাকার তার ক্যাপাসিটি আছে, এখন যদি সে সম্পৃক্ত হইতো এ যে বাষ্পচাপ দিত সেটাই তার কি? ক্যাপাসিটি না?
তার মানে বায়ুর তাপমাত্রা সে যতটুকু নিতে পারে সবটাই যদি থাকতো তাহলে যে বাষ্পচাপ দিত সেটাই তার ক্যাপাসিটি। বুঝছো এখন সবাই? বুঝে গেছো? বুঝতে পারছো এখন? বুঝে গেছো? বুঝে গেছো সবাই? বুঝে গেছো না সবাই? এতটুকু বুঝলে তোমার একদম ক্লিয়ার। তাইলে তোমার আপেক্ষিক আদ্রতা নির্ণয় করতে হলে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা তোমার কন্টেন্ট, মনে রাখবা অবশ্যই শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ এটা তোমার কন্টেন্ট কতটুকু আছে, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এটা তোমার ক্যাপাসিটি কতটুকু থাকতে পারে, এটা মিন করে। শিশিরাঙ্কের সম্পৃক্ত এটা তোমার মিন করে কন্টেন্ট কতটুকু আছে, আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এটা মানে কি এখন যত তাপমাত্রা তত তাপমাত্রায় যতটুকু থাকতে পারে ততটুকু যদি থাকতো তাহলে যে বাষ্পচাপ দিত সেটাই হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, মানে তোমার ক্যাপাসিটি। যতটুকু থাকার কথা ততটুকু যদি থাকতো, ম্যাক্সিমামটা যদি থাকতো তাহলে যে বাষ্পচাপ দিত সেটা হচ্ছে তার ক্যাপাসিটি। ওকে, ঠিক আছে, অনেক ভালোভাবে বুঝছো। তার মানে এটা মনে রাখবা, এই এফটা কি শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, আর এই ক্যাপিটাল এফটা কি, এটা হচ্ছে ক্যাপাসিটি, মানে যতটুকু থাকতো বায়ুর তাপমাত্রা ততটুকু যদি থাকতো ততটুকু যতটুকু বাষ্পচাপ দিত সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটি বা ক্যাপাসিটির বাষ্পচাপ। এটা জাস্ট মনে রাখবে, এটা ক্যাপাসিটির বাষ্পচাপ, এটা কন্টেন্টের বাষ্পচাপ। কন্টেন্টের বাষ্পচাপটা পাই আমরা শিশিরাঙ্কে, কারণ শিশিরাঙ্কে কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান থাকে। আর নর্মাল বায়ুর তাপমাত্রায় যে ক্যাপাসিটি সেটা হচ্ছে আমার ক্যাপাসিটির বাষ্পচাপ আমাকে দেখে। ওকে, এখন কয়েকটা ম্যাথ করলেই তোমাদের জন্য একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সকল ডেফিনেশন ক নাম্বার খ নাম্বার সবগুলা শেষ এই অধ্যায়ের। দেখো ক নাম্বার খ নাম্বার সব পারবো আমরা এই অধ্যায়ের, যে একটা ক নাম্বার খ নাম্বার এমন নাই যেটা তুমি পারবে না। এখন ম্যাথগুলা করতে হয় আমাদের ঐকিক নিয়ম দিয়ে, আর কিছুই না। দেখো ম্যাথ কয়েকটা দেখলেই বুঝে যাবে। একটু ওয়েট করো, আমরা কয়েকটা ম্যাথ করাই, কারণ কয়েকটা সৃজনশীল তোমাদের জন্য করাই দেওয়াটা ইম্পর্টেন্ট। একটু দেখো, আমাদের কনসেপ্ট সব পড়া শেষ, জাস্ট ম্যাথগুলো একটু দেখবো। একটু দেখো, গ্রীষ্মের কোন একদিন প্রচন্ড তাপমাত্রায় মিমি এবং তার সহপাঠী পরীক্ষাকারী 1000 গ্রাম মিথেন গ্যাস নিয়ে একটা পরীক্ষা করছিল, যার আণবিক ভর এত। ঠিক আছে, আণবিক ভর এত, 1000 গ্রাম মিথেন গ্যাস দিয়ে আলোচনা করতেছিল। কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 70%। কি বলতে বোঝায়? কন্টেন্ট আর ক্যাপাসিটির রেশিও হচ্ছে 70%। ওকে, অতিক্রম করলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। ওই স্থানে শিশিরাঙ্ক তোমাকে বলে দিছে, শিশিরাঙ্ক কত? 12.5। শিশিরাঙ্ক তোমাকে বলে দিছে, এবং বায়ুর তাপমাত্রা তোমাকে বলে দিছে, বায়ুর তাপমাত্রা কত? 20.6। বায়ুর তাপমাত্রা কত? 20.6। বায়ুর তাপমাত্রা কত? 20.6। ঠিক আছে, 12 তোমাকে কিছু তাপমাত্রা দিয়ে দিবে এরকম 12, 13, 20, 21। এই তাপমাত্রাগুলোতে সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে এত। সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি? এই তাপমাত্রাগুলোতে যতটুকু থাকার কথা ততটুকু যদি থাকতো, একদম ম্যাক্সিমাম যে চাপটা দিত সেটা হচ্ছে এটা 12, 13, 20, 21। এটার মধ্যে সম্পৃক্ত বাষ্পচাপ তোমার হচ্ছে এত এত বলে দিছে। মিথেন গ্যাসের গতিশক্তি কত? একদম বাচ্চাদের জিনিস, তুই দিয়ে সলভ করো, তাই না? এটা আমি করে দিব না, কারণ মোল সংখ্যা তুমি এখানে জানো। তারপর টেম্পারেচার কি দেওয়া আছে? মিথেন গ্যাসের গতিশক্তির জন্য টেম্পারেচার দেওয়া আছে। টেম্পারেচার কোন একদিন আচ্ছা, বায়ুর তাপমাত্রাই তো তোমার টেম্পারেচার, তাই না? বায়ুর তাপমাত্রাই তো তোমার ওই গ্যাসের টেম্পারেচার, যে শ্রেণীতে তোমার পরীক্ষা করতেছিল ওইটার বায়ুর তাপমাত্রায় তোমার টেম্পারেচার দেওয়া আছে, সেটা তুমি ইজিলি পারবা। ওই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা আমাদের কেমনে বের করতে হবে? আপেক্ষিক আর্দ্রতা দিয়ে। আপেক্ষিক আর্দ্রতাটা যদি আমরা বের করতে পারি তাইলে আমরা বুঝে পারবো বৃষ্টিটা হবে নাকি হবে না। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আমরা কেমনে বের করবো বলো তো? আপেক্ষিক আর্দ্রতা আমরা কেমনে বের করবো? কেমনে বের করতে পারবো? আমরা যদি শিশিরাঙ্কের বাষ্পটা বের করতে পারি এবং বায়ুর তাপমাত্রায় বাষ্পটা বের করতে পারি, তাইলেই আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারবো, তাই না? তাই এখন আমাদের কি বের করতে হবে? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প, শিশিরাঙ্কটা কত? 12.5। দেখো তো 12.5 এর জন্য কোনো বাষ্পচাপ দেয়া কিনা এই জায়গাতে? 12.5 এর জন্য কোনো বাষ্পচাপ দেয়া? 12.5 এর জন্য কোনো বাষ্পচাপ দেয়া নাই। 12 জন্য দেয়া, 13 জন্য দেয়া, 12.5 এর জন্য নাই। সো আমাদের কি করতে হবে বলতো? ঐকিক নিয়ম। কি করতে হবে? ঐকিক নিয়ম। এটা চাইলে এক লাইনেও করা যায়, চাইলে ঐকিক নিয়মে করতে পারবা, বাট আমি প্রিফার করবো ঐকিক নিয়মেই করো, কারণ টিচাররা ঐকিক নিয়মে দেখতে ভালোবাসে। ওকে, দেখো তুমি একটা জিনিস, 12 থেকে 13 1 ডিগ্রির জন্য বাষ্পচাপ কতটুকু পরিবর্তন হয়েছে? এতটুকু, তাই না? 12 থেকে 13 1 ডিগ্রির জন্য বাষ্পচাপ পরিবর্তন হয়েছে এত থেকে এত। তাইলে আমি কেমনে বলতে পারবো? আমি কি বলতে পারবো? দেখো তো, 12 থেকে 13, 12 ডিগ্রি এবং 13 ডিগ্রি এদের মধ্যে যে ডিফারেন্স, বা আমি জাস্ট বিয়োগ করি, 13 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 12 ডিগ্রি সেলসিয়াস, এত তাপমাত্রার মধ্যে, এটা আরো সুন্দর করে গুছায় আমি তোমাদের লেখা শিখাই, তাহলে পরীক্ষা হলে এইভাবেই গুছায় লিখবা। ঠিক আছে, 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি, অর্থাৎ এমনি লিখবা পরীক্ষায়। ঠিক আছে, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1 ডিগ্রি না? 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য
পরিবর্তনের জন্য শিশিরাঙ্কের তোমার হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিবর্তন হয়, সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিবর্তন কতটুকু হয় বলো তো? কতটুকু হয়? এই যে দেখো এই দুটার মধ্যে ডিফারেন্স না, 14.5 মাইনাস 10.85। 1 ডিগ্রি পরিবর্তনের জন্য, তাপমাত্রার পরিবর্তনের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিবর্তন কতটুকু হয়? সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের পরিবর্তন হয় এতটুকু। তাহলে তুমি কতটুকু তাপমাত্রার জন্য বের করতে যাচ্ছ? 12 এর জন্য তুমি জানো, আর 0.5 এর জন্য বের করলেই তো হয়ে যাচ্ছে, সো টেম্পারেচার 0.5 পার্থক্যের জন্য, দেখো 1 ডিগ্রির জন্য পরিবর্তন হয় এতটুকু, তাহলে 0.5 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য জলীয় বাষ্পচাপের পরিবর্তন হয়, এটাকে তুমি জাস্ট 0.5 দিয়ে গুণ করবা। সো এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 14.5 মাইনাস 10.75, এটাকে 0.5 দিয়ে গুণ করবা, কারণ 1 ডিগ্রির জন্য তুমি জানো, 0.5 ডিগ্রির জন্য বের করতে চাচ্ছ, এটা হচ্ছে 1.825 এত মিলিমিটার অফ Hg। তাইলে 12.5-এ সম্পৃক্ত বাষ্পচাপ কত বলো তো? সম্পৃক্ত বাষ্পচাপ কত? সম্পৃক্ত বাষ্পচাপ কত বলো তো? এটাই তোমার শিশিরাঙ্কে বাষ্পচাপ কত? 12 ডিগ্রির জন্য তুমি জানো, 12 ডিগ্রির জন্য সেটা হচ্ছে 10.85, আর হাফ ডিগ্রির জন্য তুমি জানো সেটা হচ্ছে 1.825। এটাই তোমার 12.5 এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপ, রাইট? এটাই তোমার 12.5 এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপ কিনা আমাকে বলো তো। বুঝছো সবাই? বুঝতে পারছো আমি কি বলছি? ঐকিক নিয়ম, জাস্ট আর কিছুই না, 1.825। এটা জাস্ট তোমাকে মনে মনে করতে হবে, একটু ভালোভাবে বুঝে মনে মনে করতে হবে। এত মিলিমিটার অফ Hg, এত মিলিমিটার অফ Hg। এখানে পার্সেন্টেজ হবে না তো, আমি তো জাস্ট সম্পৃক্ত বাষ্পচাপটা বের করতেছি ঐকিক নিয়মে। তোমাকে আমি বললাম তোমার তাপমাত্রা যখন 12, তোমার কাছে টাকা আছে 12 টাকা, তাপমাত্রা যখন 13, টাকা আছে 13 টাকা, তাহলে তাপমাত্রা যখন 12.5 তখন টাকা কত? এটা হচ্ছে এটা বের করার টেকনিক, জাস্ট ঐকিক নামে। তার মানে তুমি সম্পৃক্ত বাষ্পচাপ পেয়েছো 12 ডিগ্রির জন্য, 12.5 ডিগ্রির জন্য, বাট তোমাকে তো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। সো একই ভাবে তোমাকে বের করতে হবে হচ্ছে বায়ুর তাপমাত্রা, অর্থাৎ বায়ুর তাপমাত্রা কত? 20.5 এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। দেখো এখন কিন্তু 20.5 টা দেওয়া নাই, তোমাকে আবার আগের মতো ক্যালকুলেশন করতে হবে। তোমাকে বলে দিছে 20-এরটা আর 21-এরটা। দেখো 20-এরটা কত এত, 21-এরটা কত এত, তাইলে 20 এবং 21, তার মানে 20 এবং 21, 1 ডিগ্রির মধ্যে তোমার কতটুকু পরিবর্তন হয় বলো তো? আমি ডিরেক্টলি বের করে ফেলি, দেখো 20 ডিগ্রিতে কত? 20 ডিগ্রিতে হচ্ছে 18.5। এর সাথে কিছু একটা যোগ করতে হবে, কারণ আমার এই জায়গাতে 20.6 এর জন্য বের করতে হবে, 20.6 এর জন্য বের করতে হবে। তাহলে দেখো তো এই জায়গাতে 20 থেকে 21, 1 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হচ্ছে? 20.55 মাইনাস 18.5। তোমার লাগবে কতটুকু? 0.6 ডিগ্রি পরিবর্তনের জন্য কতটুকু? বুঝছো? মানে এই ঐকিক নিয়মটা তুমি যে লাইন বাই লাইন লিখেও করতে পারবা, এক লাইনেও লিখতে পারবা। আমি কেমনে করছি? আমি লিখে ফেলছি, দেখো 20.6-এরটা আমার দরকার, 20-এরটা আমি লিখে ফেলছি, দেখো 20-এরটা আমি লিখে ফেলছি, প্লাস এখন আমি বের করবো হচ্ছে 0.6 এর জন্য কতটুকু বাড়বে, এই কারণে যোগ করছি 0.6 এর জন্য কতটুকু বাড়বে। আমি দেখতে পাচ্ছি 20 থেকে 21, এক পরিবর্তনের জন্য এটা সম্পৃক্ত বাষ্পচাপ পরিবর্তন হয় এত থেকে এতটুকু পরিবর্তন হয়, তাহলে 0.6 পরিবর্তনের জন্য এটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। সো তুমি এক লাইনে করতে পারবা এটা, বুঝতে পারছো? এক লাইনেও করতে পারবা। সেটার মানটা কত আসে বলো তো? আমাকে একজন বলছো 19.73, তার মানে এটা কত আসবে বলো তো? 19.73 মিলিমিটার অফ Hg। তাহলে তুমি এফও পেয়ে গেছো, মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ পেয়ে গেছো, জলীয় বাষ্পের মানে তোমার শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ পেয়ে গেছো, তাই না? এই যে এটা শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ পেয়ে গেছো। তাহলে তোমার আপেক্ষিক আর্দ্রতা কত আসবে? 12.675 ডিভাইডেড বাই 19.73 ইন্টু 100%। কত আসে সেটা বলো তো? কত আসে এটা? 64.24। বলো, বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? প্লাস হইছে কেন? আচ্ছা দেখো তো একটা জিনিস, আমি বললাম তোমার 20 বছর বয়সে তোমার প্রেম করছো 2টা, 21 বছর বয়সে প্রেম করছো 3টা,
তাইলে 20.5 বছর বয়সে প্রেম করছো কয়টা? কেমনে বের করবা? 20 বছর বয়সে 2টা, এটা তো অলরেডি আছেই। 20 থেকে 21-এর মধ্যে প্রেম করছো একটা, তাহলে 20 থেকে 20.5 মানে 0.5 বছরের জন্য প্রেম করছো অর্ধেকটা, তাহলে অর্ধেকটা যোগ করবা না, এই অর্ধেকটা যোগ করছো। বুঝছো? বুঝতে পারছো এখন এক্সাম্পল? এক্সাম্পল বুঝছো? বুঝতে পারছো? দেখো তুমি সব সময় এই যে এই তাপমাত্রাটা যেই দুইটার মধ্যে পড়ে ওই দুইটা দিয়ে ক্যালকুলেট করবা। 20.5 বের করবা, এটা তো অবশ্যই 20 আর 21-এর মধ্যেই থাকবে, তাই না? লাস্টে চেক করবা যে 20 আর 21-এর মধ্যে আছে কিনা। দেখো 20-এর জন্য 18.5, 21-এর জন্য 20.55, তার মানে তোমার 20.6-এর জন্য এটা 19.73 আসছে, মানে দুইটার মধ্যেই আসছে। বুঝতে পারছো? এখন বুঝলা? এখন বুঝলা? তার মানে এটা বৃষ্টি হবে কি বলতো? এটা বৃষ্টি হবে না, কারণ 70-এর বেশি হলে বৃষ্টি হয়, 70-এর কম হলে এটা বৃষ্টি হবে না। ঠিক আছে, আমরা আরো ম্যাথ করবো এরকম। সো ম্যাথ করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা বলো, কোনো একদিন শিশিরাঙ্ক 20 এবং আপেক্ষিক আর্দ্রতা এত, শিশিরাঙ্ক 20 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা এত, বললো ওই দিনের বায়ুর সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত? শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ দেয়া, তাহলে বলতো কেমনে বের করবা? বাচ্চাদের জিনিস, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যে কি দিয়েছে বলতো? শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ 20 ডিগ্রির জন্য, 20 ডিগ্রিটা তো শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ দেয়া, আপেক্ষিক আর্দ্রতা দেয়া, এফটা বের করবা, বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ বের করবা। কেমনে বের করবা বলতো? এমনি মান বসায় দাও, এটা হচ্ছে 75 বা 100 দিয়ে ভাগ করে দাও, 0.75 ইকুয়ালস টু এফটা হচ্ছে 17.7 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপটা বের করবা। বলো পারছো? পারবা এটা? পারবা না সবাই? বলো তো ইয়েস অর নো? ইয়েস? আজকের মতো থাক না ভাই, কয়েকটা ম্যাথ দেখাবো, আর কিছুই না। তোমাদের যদি কারো সমস্যা থাকে তবে চলে যেতে পারো, সমস্যা নেই, পরবর্তীতে ম্যাথগুলো এসে দেখে নিও। জাস্ট কয়েকটা বোর্ডের প্রশ্ন সলভ করো, আমাদের সব কনসেপ্ট পড়া শেষ। বুঝছো? ম্যাথটা বুঝছো? তাড়াতাড়ি রেসপন্স করো। বুঝছো? তাড়াতাড়ি রেসপন্স করো। বুঝছো সবাই? ওকে, বুঝছো? এই কি নানা করতেছো? বুঝো নাই? বুঝো নাই? কি নানা করতেছো? এই জায়গাতে তোমাকে বলছে শিশিরাঙ্ক 20 ডিগ্রি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, এটা কি তোমার কন্টেন্ট না? বলে আসছি না, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তোমার কন্টেন্ট তোমার কাছে দেয়া, আপেক্ষিক আর্দ্রতা বলে দিছে, ক্যাপাসিটি বের করবা, মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বের করবা। বুঝছো? তোমরা কি পরে জয়েন করছো? যারা ওয়েব অ্যাপে না বলতেছো, পরে জয়েন করছো কিনা? ওকে, আচ্ছা, আমরা আরো একটা জিনিস দেখি। এটা বলো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হবে বলো তো? বাষ্পায়ন দ্রুত হবে। আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে বাষ্পায়ন কি হয়? বায়ু ক্ষুধার্ত থাকে, সো আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন তাড়াতাড়ি হবে, তাই না? বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। এখন আমাদের একটা যন্ত্র আছে, যে যন্ত্রটা দিয়ে আমরা শিশিরাঙ্ক বের করতে পারি। একটা তো আমরা ম্যাথ করে বের করি, যেখানে তোমার হয়ে যায়, তোমার সম্পৃক্ত হয়ে যায়, বাট এই যন্ত্রটা দিয়েও বের করতে পারি। এটাকে বলা হয় হিউমিডিমিটার, মানে এটা দিয়ে তুমি শিশিরাঙ্ক বের করতে পারো। এই যন্ত্রটার স্পেশালিটি হলো এখানে দুইটা বাল্ব থাকে, একটা হচ্ছে শুষ্ক, একটা সিক্ত, একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে ওয়েট। ওকে, এখানে একটা বাল্বের তাপমাত্রা থাকে হচ্ছে শুষ্ক Q1, এটাকে বলা হয় শুষ্ক বাল্বের তাপমাত্রা, আরেকটা হচ্ছে ভেজা বাল্বের তাপমাত্রা বা সিক্ত বাল্বের তাপমাত্রা। মনে রাখবা এই শুষ্ক বাল্বের তাপমাত্রাটাই বায়ুর তাপমাত্রা, এটাকে বলা হয় বায়ুর তাপমাত্রা। এটা হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রাটাকে বলা হয় শুষ্ক বাল্বের তাপমাত্রা। এই দুইটা তাপমাত্রা যদি এই যন্ত্রটা দেয়া থাকে, তুমি এখান থেকে শিশিরাঙ্কটা কত সেটা বের করতে পারবা। শিশিরাঙ্কটা হয়ে যায় শুষ্ক বাল্বের তাপমাত্রা মাইনাস গ্লেশিয়ারের উৎপাদক, এটা প্রশ্ন দেয়া থাকবে, এই জি এর মানটা প্রশ্ন দেয়া থাকবে, ইন্টু G1 মাইনাস G2। এখানে মনে রাখতে হবে যেটা, যে এই Q1টা বা θ1টা এটা শুষ্ক বাল্বের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা, এবং এই Q2টা এটা সিক্ত বাল্বের তাপমাত্রা বা ভেজা বাল্বের তাপমাত্রা, সিক্ত বাল্বের তাপমাত্রা। আর এই জিটা হচ্ছে গ্লেশিয়ারের উৎপাদক, যেটা তোমার প্রশ্নে দেয়া থাকবে। এরকম একটা যন্ত্র দেখবে এনডিসির ফিজিক্স ল্যাবের বাইরে আছে। তার মানে তোমাকে যদি গ্লেশিয়ারের উৎপাদক এবং শুষ্ক এবং সিক্ত বাল্বের তাপমাত্রা বলে দেয়, শিশিরাঙ্কটা তুমি বের করতে পারবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো দেখো ম্যাথগুলা কেমনে আসে একটু খেয়াল করো। এই জায়গাতে শুষ্ক এবং শীতলের তাপমাত্রার
মাপক জলের থার্মোমিটার দুটো পার্থক্য হঠাৎ বেড়ে গেলে, এটা হচ্ছে একটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। যদি দুইটার পার্থক্য মানে শুষ্ক এবং শীতল বাল্বের তাপমাত্রা পার্থক্যটা যদি হঠাৎ বেড়ে যায়, হঠাৎ পার্থক্যটা বেড়ে গেলে তোমার ঝড় হওয়ার সম্ভাবনা থাকে, ঝড় হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা একটু মনে রাখবা, আর কিছুই না। ভাই কমেন্টটা দেখেন ভাই সাকিব, তোমার কমেন্ট দেখছি। এখন ম্যাথ করি আরো কয়েকটা ম্যাথ করবো, দেখবা যে খুবই ইজি হয়ে যাবে। এক দুটা ম্যাথ দেখলেই তোমার ইজি হয়ে যাবে। দেখো, কোনো একদিন দুই বান্ধবী পলি এবং কলি কি করছে, দেশের দুই জেলায় অবস্থান করতেছিল। পলি একদিন যশোরে দেখলো 30 ডিগ্রি তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 55। খেয়াল করে দেখো, পলি দেখলো, কে দেখলো? পলি দেখলো যশোরে 30 ডিগ্রি তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 55। ওকে, একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক এবং সিক্ত বাল্বের তাপমাত্রা পরিমাপ করে দেখলো এত এবং এত। তাহলে বলো তো কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত? কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত? কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত? বলো, কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত বলো তো? বলো, কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত? কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত? দেখো, তোমরা কিন্তু সৃজনশীল সলভ না করতে পারলে চাইলে আমার কোনো সমস্যা নাই, তোমরা যদি বলো ক্লাস শেষ করে দেন কোনো সমস্যা নাই, বাট যদি একটু দেখতে চাও তাহলে থাকতে পারো, কেউ ছুটির কথা বইলো না। কুমিল্লার বায়ুর তাপমাত্রা কত? কুমিল্লার শুষ্ক বাল্বের তাপমাত্রা 33, সিক্ত বাল্বের তাপমাত্রা এত, তার মানে কুমিল্লার বায়ুর তাপমাত্রা হচ্ছে 33। কুমিল্লার বায়ুর তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি। কুমিল্লার বায়ুর তাপমাত্রা 33 ডিগ্রি, ভেরি গুড। এটা কিন্তু শুষ্ক এবং সিক্ত, শুষ্ক এবং আর্দ্র, তার মানে শুষ্ক বাল্বের তাপমাত্রাটাই বায়ুর তাপমাত্রা। কুমিল্লার বায়ুর তাপমাত্রা 33, যশোরের বায়ুর তাপমাত্রা 30। ঠিক আছে, এখানে 33 ডিগ্রি তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক দেয়া এত, কুমিল্লার শিশিরাঙ্কটা আমরা তাহলে নির্ণয় করে ফেলি। কুমিল্লার শিশিরাঙ্ক, কুমিল্লার শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক, কুমিল্লার শিশিরাঙ্ক আমরা কেমনে বের করবো বলতো? কুমিল্লার শিশিরাঙ্ক আমরা বের করবো হচ্ছে 33 মাইনাস গ্লেসিয়ারের উৎপাদক মানে 1.62 ইন্টু 33 মাইনাস 22.5। এখান থেকে কুমিল্লার শিশিরাঙ্ক পাওয়া যাবো, বায়ুর তাপমাত্রাটা পাওয়া যাবো, তাই না? কুমিল্লার জন্য আমরা দুইটা জিনিস পাইছি, কুমিল্লার শিশিরাঙ্ক, কুমিল্লার বায়ুর তাপমাত্রা। কুমিল্লার দুইটা জিনিস পেয়ে গেছি, কুমিল্লার শিশিরাঙ্ক, কুমিল্লার বায়ুর তাপমাত্রা। ওকে, কুমিল্লার শিশিরাঙ্ক কত? কুমিল্লার শিশিরাঙ্ক হচ্ছে 15.99 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কুমিল্লার শিশিরাঙ্ক, কুমিল্লার শিশিরাঙ্ক। ঠিক আছে, বুঝছো? কুমিল্লার শিশিরাঙ্ক বের করলাম। ওকে, ভালো কথা। এখানে তোমাকে কিছু তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে, 33, 30, 21, 20, এই তাপমাত্রাগুলো সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে। ওকে, ভালো কথা। তারপর তোমাকে বলছে যশোরের শিশিরাঙ্ক হিসাব করো, যশোরের শিশিরাঙ্ক হিসাব করো। খুবই মজার একটা প্রশ্ন। এখানে তোমাকে রিভার্স ক্যালকুলেশন করতে হবে, উল্টা ক্যালকুলেশন করতে হবে। এই জায়গাতে উল্টা ক্যালকুলেশন করতে হবে, উল্টা ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করে দেখো, এখানে বলছে যশোরের শিশিরাঙ্ক কত। দেখো, যশোরের তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 30 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে এত, তাই না? এই যে এত, এটা বলো তোমার কন্টেন্ট দেয়া নাকি ক্যাপাসিটি দেয়া? 30 ডিগ্রি তাপমাত্রায় যেটা সম্পৃক্ত বাষ্পচাপ, এটা কি কন্টেন্ট না ক্যাপাসিটি? বলো, কন্টেন্ট না ক্যাপাসিটি? বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এটা কন্টেন্ট না ক্যাপাসিটি? ক্যাপাসিটি, কন্টেন্ট না ক্যাপাসিটি, মনে রাখতে হবে। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি? যতটুকু বায়ুতে থাকতে পারে ততটুকুই আসে, ততটুকু যে চাপটা দেয়, তার মানে এটা 30 ডিগ্রি তাপমাত্রায় ক্যাপাসিটি তোমাকে দেয়া, ক্যাপাসিটি তোমাকে দেয়া। তাইলে 30 ডিগ্রি তাপমাত্রায় কন্টেন্টটা তুমি বের করো, কন্টেন্টটা তুমি বের করো। তুমি জানো যশোরের জন্য R = F/F × 100%, তার মানে এফটা বা কন্টেন্ট এটা কত হয়ে যাবে বলো তো? 31.83 ইন্টু হচ্ছে তোমার আর এর ভ্যালু, আর আপেক্ষিক আর্দ্রতা কত? 55%, মানে 0.55। এখান থেকে তুমি কন্টেন্টটা বের করে ফেলো, কত আসে? যশোরের কন্টেন্ট, যশোরের কন্টেন্ট, যশোরের কন্টেন্ট আছে 17.50। বলো, কন্টেন্টটাকে আমরা কি বলতে পারি? শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ বা কন্টেন্ট। আমরা এটা কি বের করছি বলো তো? আমরা এটা বের করছি আমাদের নামে অনুযায়ী কন্টেন্ট, আমাদের নাম অনুযায়ী কন্টেন্ট, অথবা অন্যভাবে বলতে পারো শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। রাইট বলো তো? সম্পৃক্ত বাষ্পচাপ, তাই না? বলো তো, কন্টেন্ট অথবা শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ, এটাই তো বের করছি। এখন আমাদের উল্টাভাবে ক্যালকুলেশন করে এখান থেকে শিশিরাঙ্কটা বের করতে হবে, যে কত তাপমাত্রায় আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ এত হয়, এটা বের করতে হবে। কত তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এত হয়, ঠিক আছে? কত তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের এত হয়, এটা বের করতে হবে। এটার জন্য আমাদের এই ডেটাটুকু দেয়া, এটার জন্য আমাদের এই ডেটাটুকু দেয়া, এই ডেটাটুকু দেয়া, এটুকু দিয়ে আমরা এখন বের করব কত তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এত হয়। দেখো তো এইটা কোনটার মাঝে আছে?
দেখো 33 ডিগ্রিতে এইটা, 30 ডিগ্রিতে এইটা, 21 ডিগ্রিতে এইটা, 20 ডিগ্রিতে এইটা। তাইলে বলো তো এটা কোনটুকুর মাঝে আছে বলো তো? কোনটুকু টেম্পারেচারের মাঝে আছে? কোনটুকু টেম্পারেচারের মাঝে আছে? 20 এবং 21-এর মাঝেও নাই, 20 থেকে আর একটু ছোট, 20 থেকে আর একটু কমে আছে, তাই না? 20 থেকে আর একটু কম আছে। দেখো 20-এর বাষ্পচাপ হচ্ছে এত, 20-এর বাষ্পচাপ হচ্ছে এত, বাট আমার কন্টেন্টটা হচ্ছে এই জায়গাতে এত। তার মানে 20 থেকে একটু কম হবে আমার শিশিরাঙ্কটা। এটা বুঝছো? অনুধাবন করতে পারছো? 20 থেকে একটু কম হবে, 20 থেকে একটু কম হবে, এটা বুঝছো? 20 থেকে যে একটু কম হবে এটা বুঝছো? 20 থেকে যে একটু কম হবে শিশিরাঙ্কটা, এটা বুঝছো? কারণ দেখো 20-এর হচ্ছে 17.54, তোমার আর একটু কম, তার মানে তোমার 20 থেকে আর একটু কম হবে টেম্পারেচারটা। ওকে, ঠিক আছে। তাইলে এই জায়গাতে যে 20 থেকে আর একটু কম হবে এটা যদি বুঝো, তুমি ঐকিক নামে করতে পারো। এখন তোমরা প্রিফার করো ঐকিক নামে করবা নাকি নরমালি তুমি তুমি হচ্ছে সূত্র দিয়ে করবা? সূত্র দিয়ে চাইলেও করতে পারো। দেখো আমরা জানি শিশিরাঙ্কটা এই জায়গাতে কি হবে বলো তো? 20 থেকে একটু কম, 20 ডিগ্রি থেকে একটু কম। আচ্ছা তোমাদের জন্য ঐকিক নামে করে দিতে তোমাদের বুঝতে ইজি হবে। একটা জিনিস বলো, 21 ডিগ্রি থেকে 20 ডিগ্রি এই দুইটা ডিগ্রির মাঝে কতটুকু জলীয় বাষ্পের পরিবর্তন হয়, মানে বাষ্পচাপের পরিবর্তন হয় বলো তো? 21 থেকে 20, 21 থেকে 20 মানে 1 ডিগ্রির জন্য, 1 ডিগ্রির জন্য, 1 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হয়? কতটুকু পরিবর্তন হয় বলো তো? এখানে আমাদের উল্টা কাজটা করতে হবে। আমরা যেহেতু টেম্পারেচার বের করতেছি না, আমরা টেম্পারেচারটা বের করছি, তার মানে টেম্পারেচারটা ওই পাশে হলে ভালো হবে, টেম্পারেচারটা ওই পাশে হলে ভালো হবে ঐকিক নামে। দেখো 18.86 এটার থেকে 17.54 এতটুকু পরিবর্তন হয় কত ডিগ্রি সেলসিয়াসে? এতটুকু পরিবর্তন হয় কত ডিগ্রি সেলসিয়াসে বলো তো? এতটুকু পরিবর্তন হয় 1 ডিগ্রি সেলসিয়াসে, তাই না? বলো তো 1 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন হয় না? ইয়েস, ইয়েস অর নো? 1 ডিগ্রি সেলসিয়াসে। কারণ কি, কত থেকে কত? 21 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এতটুকু পরিবর্তন হয়। ইয়েস, ওকে। এখানে মানটা কত? এখানে মানটা কত? মানটা বের করো তো। এখানে মানটা কত? 18.86 মাইনাস 17.54। এখানে মানটা হচ্ছে 1.32, মানে 1.32 মিলিমিটার অফ এইচজি, 1.32 মিলিমিটার অফ এইচজি পরিবর্তন হয় 1 ডিগ্রি সেলসিয়াসে, 1 ডিগ্রি সেলসিয়াসে। তোমার কতটুকু দরকার? দেখো তুমি 20 ডিগ্রিটা জানো, 20 ডিগ্রিটা কত? 17.54। তুমি 17.50 বের করতে চাও, তাহলে তোমার কতটুকু পরিবর্তনের জন্য টেম্পারেচার কত বের করা দরকার বলো তো? 0.04। কতটুকু পরিবর্তনের জন্য বের করা দরকার? 0.04। এই দুটোর ডিফারেন্স 0.04, এতটুকু টেম্পারেচারের জন্য বের করা দরকার। বুঝে গেছো না? তাইলে তাহলে তোমার 0.04 এত মিলিমিটার অফ এইচজির জন্য টেম্পারেচার কতটুকু পরিবর্তন হবে? 1 বাই এটা নিচে চলে যাবে 1.32 ইন্টু 0.04। বুঝছো 0.04 কই থেকে আসলো? 0.04 আসলো হলো, আমি নিচে একটু ব্র্যাকেটে লিখে দেই যে 17.54 মাইনাস 17.50, মানে আমি যতটুকু বের করতে চাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে বের করো কতটুকু পরিবর্তন হয়। 1 বাই 1.32 ইন্টু 0.04, তার মানে 0.03 এত ডিগ্রি সেলসিয়াস, এত তাপমাত্রা আমাদের পরিবর্তন হয়, তাই না? 0.03 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের পরিবর্তন হয়। তাইলে একটা জিনিস বলো, আমার শিশিরাঙ্কটা তাহলে কত হবে? আমার শিশিরাঙ্কটা কত হবে বলো তো? 20 ডিগ্রি থেকে, 20 ডিগ্রি থেকে আমার এতটুকু ডিগ্রি সেলসিয়াস কম না? তোমার 20 মাইনাস 0.33, 0.03 এত ডিগ্রি সেলসিয়াস কম। দেখো এক জায়গাতে কম মানে বিয়োগ করি, আর এই জায়গাতে যোগ করি, এটা কিন্তু ম্যাথের উপর ডিপেন্ড করতেছে। 0.53 আসে, 0.53 আসে। আচ্ছা আমি তাহলে ভুল করছি হয়তো কোথাও। 1 বাই 1.32 ইন্টু 0.04, 0.3 তো আসে, 0.03 আসে, 0.03 তো আসে, 0.03 আসে না? 0.03 আসে না? 0.03 আসে। তাইলে তোমার উত্তর টেম্পারেচারটা কত আসতেছে? 20 মাইনাস 0.03, তার মানে তোমার টেম্পারেচারটা আসতেছে 19.97 এত ডিগ্রি সেলসিয়াস। দেখো একটা জায়গায় টেম্পারেচার বিয়োগ করতেছো আর একটা জায়গায় যোগ করতেছো, এটা জাস্ট ডিপেন্ড করে ম্যাথের উপর যে আসলে তুমি যেই কাজটা করতে যাচ্ছ, তুমি যে মানটা বের করতে যাচ্ছ, এটা কি এই যে 20 ডিগ্রি থেকে বড় হবে না ছোট হবে, একটু অনুধাবন করতে হবে। 20 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্প এত, তোমার বাষ্পটা একটু কম আসছে, তার মানে অবশ্যই তোমার টেম্পারেচারটা 20 থেকে একটু কম। তোমার যদি এখানে টেম্পারেচারটা সামহাও আমি তোমাকে বললাম টেম্পারেচারটা আসলো হচ্ছে 0.58, তাইলেও কিন্তু ডিফারেন্সটা দেখো 17.54 থেকে এটাও 0.04 বেশি।
তার মানে এখানেও 0.03, বাট সেটা কিন্তু যোগ হইতো তখন, কারণ 20 ডিগ্রিতে এত হইলে 17.5, আর এটা হবে 20 থেকে একটু বেশি, তখন কিন্তু আর একটু বেশি আসতো। ওকে, বুঝছো? বুঝতে পারছো সবাই? তার মানে কখন যোগ করবা কখন বিয়োগ করবা এটা ডিপেন্ড করতেছে তোমার ম্যাথটার উপর। ক্লিয়ার? সবাই বলো তো ম্যাথটা ক্লিয়ার? ম্যাথটা ক্লিয়ার? ম্যাথটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, ঘ নাম্বারটা বলো, ঘ নাম্বারটা করতে পারবে কিনা? আরাম বোধ কে বেশি করবে সেটা তোমাকে বের করতে হবে। আরাম বোধ কে বেশি করবে সেটা তোমার বের করতে হবে। একজনেরটা তোমার কাছে দেয়া আছে, একজনেরটা তোমার কাছে দেয়া আছে, সেটা হচ্ছে যশোরের আপেক্ষিক আর্দ্রতা দেয়া আছে। আপেক্ষিক আর্দ্রতা যদি বের করতে পারো তাইলে তুমি আপেক্ষিক আর্দ্রতা দিয়ে বের করে পারবা যে কার আপেক্ষিক আর্দ্রতা বেশি। যার আপেক্ষিক আর্দ্রতা বেশি সে বেশি অস্বস্তি বোধ করবে। যশোরেরটা তোমার কাছে দেয়াই আছে প্রশ্নে। কুমিল্লার শিশিরাঙ্ক এবং বায়ুর তাপমাত্রা দুইটাই তুমি জানো। কুমিল্লার বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ তোমার কাছে দেয়া আছে। কুমিল্লার জন্য শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে, মানে 15.99 এত ডিগ্রি সেলসিয়াসের শিশিরাঙ্ক মানে সম্পৃক্ত বাষ্পচাপ তোমার বের করতে হবে। ঠিক আছে? সো এটা একটু করতে পারবা, একটু করতে পারো তোমরা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। পরের ম্যাথটা তুমি দেখো, এটা একদম বাচ্চাদের ম্যাথ। কোন একটা নির্দিষ্ট স্থানে বন্ধ করে রক্ষিত একটা হাইড্রোমিটার, শুষ্ক এবং সুক্ত বাল্বের তাপমাত্রা হচ্ছে এত। ঠিক আছে, একই সময়ে ঘরের বাইরের তাপমাত্রা হচ্ছে এত। দেখো, ঘরের ভিতরে একটা তাপমাত্রা, বাইরে একটা তাপমাত্রা, প্যাচ লাগানোর কোনো কারণ নেই। ঘরের ভিতরে একটা তাপমাত্রা, বাইরে আর একটা তাপমাত্রা। ঘরের ভিতরে, এটা হচ্ছে ঘরের ভিতরে একটা হাইড্রোমিটার আছে, হাইড্রোমিটারের শুষ্ক বাল্বের তাপমাত্রা হচ্ছে 25। তাহলে ঘরের ভিতরে বায়ুর তাপমাত্রা কত বলো তো? ঘরের ভিতরে বায়ুর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? শুষ্ক বাল্বের তাপমাত্রাটাই ঘরের ভিতরে বায়ুর তাপমাত্রা। ঠিক আছে, তাহলে ঘরের ভিতরে শিশিরাঙ্কটা কত বলো তো ক্যালকুলেট করে? ঘরের ভিতরে শিশিরাঙ্কটা কত? গ্লেশিয়ারের উৎপাদক তোমার কাছে দেওয়া 25 ডিগ্রি সেলসিয়াসের, গ্লেশিয়ারের উৎপাদক তোমার কাছে দেওয়া। সো ঘরের ভিতরে শিশিরাঙ্কটা বের করে ফেলো। কেমনে বের করবা? শিশিরাঙ্ক ইকুয়ালস টু 25, শিশিরাঙ্ক ইকুয়ালস টু 25 মাইনাস গ্লেশিয়ারের উৎপাদক ইন্টু 25 মাইনাস 20। এটা আমি ঘরের ভিতরের টুকু বের করতেছি। সো ঘরের ভিতরে শিশিরাঙ্কটা কত আসে? 25 মাইনাস 1.7 ইন্টু 5। শিশিরাঙ্কটা আসে হচ্ছে 16.5, 16.5 এত ডিগ্রি সেলসিয়াস। তার মানে ঘরের ভিতরে শিশিরাঙ্ক হচ্ছে 16.5 এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, বলছে ঘরের বাইরের তাপমাত্রা হচ্ছে 15, ঘরের বাইরের তাপমাত্রা হচ্ছে 15 এবং বাইরের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70। ঘরের ভিতরের আপেক্ষিক আর্দ্রতা বলে নাই, বাইরের আপেক্ষিক আর্দ্রতা বলছে 70। কিছু তাপমাত্রাতে তোমার সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে 14, 16, 18 সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তোমাকে দিয়ে দিছে। বলছে ঘরের ভিতরে শিশিরাঙ্ক নির্ণয় করো। বলো, গ নাম্বারটা তো আমরা করেই ফেলছি, তাই না? পারফেক্টলি ডান না? ঘরের ভিতরে শিশিরাঙ্ক একদম পারফেক্টলি ডান। এখন বলে দিচ্ছে জানালা খুলে দিলে বায়ু কোন দিকে প্রবাহিত হবে? বলো তো, বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উচ্চ বাষ্পচাপ থেকে নিম্ন বাষ্পচাপের দিকে না? উচ্চ বাষ্পচাপ থেকে। মুবারক, ক্লাস শেষ করতে বলো কেন? আমি তোমাকে বলছি শেষ করতে বলতে, তুমি ক্লাস থেকে চলে যাও। পরের টুকু এসে পরে দেখো তুমি, তোমার মাথায় যদি না ঢুকে এখন। ঠিক আছে, যাদের ঢুকতেছে তারা নিতে থাকো, কারণ ম্যাথ করাচ্ছি। আমি চাইলে ক্লাস শেষ করে দিতে পারি, বাট তোমাদের দুইটা ম্যাথ কম করানো হবে, বাট আমি চাচ্ছি না। আমি চাচ্ছি না, তাহলে তোমরা কেন চাচ্ছ? ঠিক আছে, তোমার কাছে তো অপশন আছে ফোনটা বন্ধ করে চলে যেতে, আমার কাছে তো অপশন নাই। দেখো, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? যেখানে চাপ বেশি সেখান থেকে কম চাপের দিকে প্রবাহিত হবে, তাই না? তার মানে প্রবাহিত কোন দিকে বেশি হয়? বাষ্পচাপ, বাষ্পচাপ মেন কথা। চাপ যেখানে বেশি, চাপ যেখানে বেশি সেখান থেকে বাষ্পচাপ যেখানে কম, জলীয় বাষ্পচাপ যেখানে কম সেখানে প্রবাহিত হয়। তার মানে আমাকে যতটুকু জলীয় বাষ্প আছে ওই কন্টেন্টটা দেখতে হবে যে কোথায় জলীয় বাষ্প বেশি। যেখানে জলীয় বাষ্প বেশি সেখানে বাষ্পচাপ বেশি, সেখান থেকে কম বাষ্পচাপের দিকে প্রবাহিত হবে। তার মানে ঘরের ভিতরে আমার বাষ্পচাপটা বের করতে হবে, মানে কন্টেন্টটা বের করতে হবে। ঘরের বাইরে আমার বাষ্পচাপটা বের করতে হবে এবং ঘরের বাইরে কন্টেন্টটা বের করতে হবে। বুঝছো? ঘরের ভিতরে কন্টেন্টটা বের করতে হবে, ঘরের বাইরে কন্টেন্টটা বের করতে হবে। ঘরের ভিতরে কন্টেন্টটা কেমনে বের করবো বলো? ঘরের ভিতরে কন্টেন্টটা কেমনে বের করবো? ঘরের ভিতরে কন্টেন্টটা কেমনে বের করবো? ঘরের ভিতরের কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে শিশিরাঙ্কে বাষ্পচাপ, তাই না? শিশিরাঙ্কে বাষ্পচাপ, বাষ্পচাপ। কন্টেন্ট মানে কি? শিশিরাঙ্কে বাষ্পচাপ। ঘরের ভিতরে শিশিরাঙ্ক কত? 16.5। তোমাকে 16.5 বাষ্পচাপ বের করতে হবে। দেখো, 16 জন্য আছে, 18 জন্য আছে, 16 জন্য আছে, 18 জন্য আছে। এই দুইটা থেকে তোমাকে 16.5 বাষ্পচাপটা বের করতে হবে। বলো, পারবা না? ইজিলি পারবা। তো তোমাকে এই জায়গাতে ওইটার বাষ্পচাপটা আসবে হচ্ছে, তোমার কন্টেন্টের বাষ্পচাপটা আসবে হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস, 16.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য। আমি একবারে করে দিচ্ছি, সেটা হচ্ছে 13.63।
13.63, এটা তো 16-র জন্য। 16-র জন্যটা আমি একবারে লিখে দিয়েছি, দেখো 16-র জন্য আমি একবার লিখে দিয়েছি। এখন আমি 0.5 এর জন্য ক্যালকুলেট করে সেটাকে যোগ করতে হবে। দেখো 16-র জন্য যতটুকু ততটুকু আমি লিখে ফেলছি। এখন 16.5 এর জন্য বের করতে হবে। সো বাকি 0.5 এর জন্য বের করতে হবে। তাহলে একটু দেখো তো এখানে 2 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হচ্ছে। 2 ডিগ্রির জন্য পরিবর্তন হচ্ছে 15.48 থেকে 13.63 পর্যন্ত। 13.63 পর্যন্ত এটা 2 ডিগ্রির জন্য চেঞ্জ হচ্ছে। তাইলে আমার দরকার কত? 16.5 মানে 0.5 ডিগ্রির জন্য। বুঝছো? 16-র জন্য লিখছি আর 0.5 এর জন্য কতটুকু চেঞ্জ সেটা লিখছি। তার মানে এই জায়গাতে আমি বাকিটুকু পেয়ে যাব। বুঝছো? আমি কিন্তু একটা ঐকিক নামে দেখাচ্ছি আর একটা নর্মাল ফর্মুলা দিয়ে দেখাচ্ছি। তোমাদের যার যেটা মজা সেটা দিয়ে করবা। সবগুলা যে একটা দিয়ে করতে হবে বা একটা দিয়ে আমাকে করে দেখাইতে হবে এমন তো কোনো কথা না। তুমি তার যার যেটা মন চায় সেটা দিয়ে করবা। বুঝছো? যার যেটা মন চায় সেটা দিয়ে করবা। এটা আসবে হচ্ছে 14.09 এত মিলিমিটার অফ এইচজি। এটা তুমি যদি এটা দিয়ে করতা, তোমার যে ঐকিক নাম দিয়ে করতা, কি করতা? তুমি বলতা 16 থেকে 18 2 ডিগ্রির জন্য পরিবর্তন হয় এত, 15.48 থেকে 13.63। মনে মনে করা যায়। তাহলে 1 ডিগ্রির জন্য পরিবর্তন হলে মানে 2 দিয়ে ভাগ হবে, মানে এই রাশিটা আসবে। তার মানে 0.5 এর জন্য কত আসবে? 0.5 গুণ হবে, মানে এইটাই ঐকিক নামের মানটা। ঐকিক নাম দিয়ে এটাই আসবে, মনে মনে বলতে পারবা। ওকে, এখন আমাদের ঘরের বাইরের কন্টেন্টটুকু বের করতে হবে। বাইরের এখন বাইরের বাষ্পচাপ আমরা জানি না, মানে বাইরের শিশিরাঙ্ক আমরা জানি না, বাইরের তাপমাত্রা জানি, বাইরের বায়ুর তাপমাত্রা জানি, বাইরের আপেক্ষিক আর্দ্রতা জানি। তাইলে ঘরের বাইরের কন্টেন্ট কতটুকু এটা আমি বের করতে চাই। ক্যাপাসিটিটা আমরা জানি, ক্যাপাসিটিটা আমাদের বের করতে হবে। সো ক্যাপাসিটিটা বের করতে হলে আপেক্ষিক আর্দ্রতা গুণ করে আমরা কন্টেন্ট বের করে ফেলতে পারবো। ক্যাপাসিটিটা কেমনে পাবো? 15 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা প্রশ্নের মধ্যে আনফরচুনেটলি আমাদের দেওয়া নাই। তার মানে 15 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ, সেটা কেমনে বের করব? 14টার সাথে যোগ, 14টা কত? 11.99। এটার সাথে যোগ করবো হচ্ছে ঐকিক নামে বাকিটুকুর 1 ডিগ্রির জন্য যতটুকু আসে। 14 থেকে 16 2 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হচ্ছে? 13.63। এটার থেকে 11.99 বিয়োগ করো, এতটুকু তোমার 2 ডিগ্রির জন্য। তাহলে 1 ডিগ্রির জন্য কতটুকু? এতটুকু। দেখো 14 ডিগ্রির জন্য লিখছি আর 1 ডিগ্রির জন্য লিখছি। 14 ডিগ্রি আর 1 ডিগ্রি, মোট 15 ডিগ্রির জন্য আমরা পেয়ে গেছি। মানে ঘরের বাইরের তাপমাত্রা তো 15 ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপ বের করছি। কত ডিগ্রির জন্য? এটা 15 ডিগ্রি তাপমাত্রার জন্য। 15 ডিগ্রির জন্য আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, 15 ডিগ্রির জন্য। 15 ডিগ্রির জন্য বুঝছো? কত আসে সেটা বলো তো? এখানে কত আসে? 11.99 প্লাস 13.63 মাইনাস 11.99 ডিভাইডেড বাই 2। কত আসে সেটা? 12.81 এত মিলিমিটার অফ এইচজি। এটা তোমার ক্যাপাসিটি, এটা কিন্তু কন্টেন্ট না। বাইরের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। তাহলে এখান থেকে বাইরের কন্টেন্ট বের করো। ক্যাপাসিটিকে, এই যে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিকে তুমি যদি 0.7 দিয়ে গুণ করো তাহলে তুমি কন্টেন্ট পেয়ে যাবা। 0.7 দিয়ে গুণ করো, কন্টেন্ট পেয়ে যাবা। তার মানে 8.967 এত মিলিমিটার অফ এইচজি। তাহলে বলো তো কোথায় জলীয় বাষ্পের কন্টেন্ট বেশি বা কোথায় জলীয় বাষ্পের বাষ্পচাপ বেশি? বলো তো কোথায় জলীয় বাষ্পের বেশি? বলো তো কোথায় জলীয় বাষ্পের বাষ্পচাপ বেশি? ঘরের ভিতরে। তার মানে কোথা থেকে কোথায় যাবে? ভিতর থেকে বাইরে যাবে, ভিতর থেকে বাইরে যাবে। যারা এই জিনিসটা বুঝতেছো না, এই জিনিসটা ঐকিক নাম আর কিছুই না, আমরা ঐকিক নামে এটা করতেছি। দেখো আমি এই জায়গাতে 15 ডিগ্রির জন্য বাষ্পচাপ বের করছি, আমার কাছে 14, 16, 18টা আছে। 14 ডিগ্রির জন্য আমি লিখে ফেলছি, তাইলে আর 1 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হয় ওইটুকু যোগ করতে হবে। তাহলে একটু দেখো 14 থেকে 16 2 ডিগ্রির জন্য পরিবর্তন হয় কত? এত থেকে এত বিয়োগ 2 ডিগ্রির জন্য পরিবর্তন হয় এত। তাহলে 1 ডিগ্রির জন্য পরিবর্তন হয় 2 দিয়ে ভাগ করতে হবে, আবার 1 ডিগ্রির জন্য পরিবর্তন হয় 1 দিয়ে গুণ করতে হবে। এই যা, বুঝতে পারছো? এখানে ঐকিক নামই হচ্ছে। ওকে, ভিতর থেকে বাইরে যাবে। ওকে, নাইস। পরেরটা দেখো তোমরা পারো কিনা। আর 2টা সৃজনশীল আছে এখানে। পরেরটা দেখো তোমরা পারো কিনা। যদি পারো, পারলে তো পারলেই। কোনো একদিন কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা যন্ত্রের শুষ্ক শীর্ষ, মানে আমরা একটু দেখি পারি কিনা, পারলে আমরা স্কিপ করে যাব। শুষ্ক এবং সিক্ত বাল্বের তাপমাত্রা দেয়া, ঠিক আছে? এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, প্রশ্ন কিন্তু একটু ঝামেলা করছে। কি বলছে? প্রথমে আমাদের বলছে আর্দ্র, তারপরে বলছে শুষ্ক। তার মানে এটা হচ্ছে আমার বায়ুর তাপমাত্রা। কুয়াকাটার বায়ুর তাপমাত্রা হচ্ছে এটা। এত এখান থেকে আমরা কুয়াকাটার কি পাবো বলতো? কুয়াকাটার শিশিরাঙ্ক পেয়ে যাবো। এই ইনফরমেশন থেকে, তাই না? কুয়াকাটার শিশিরাঙ্ক পেয়ে যাবো। পাবো নাকি পাবো না? এই ইনফরমেশন থেকে কুয়াকাটার শিশিরাঙ্ক পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, এখানে আপেক্ষিক আর্দ্রতা 70% এর কাছাকাছি হলে বৃষ্টিপাত শুরু হয়।
এত এবং এত তারপরে সমৃদ্ধ বাষ্পচাপ দেয়া, 38 তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক দেয়া। ওই স্থিতিশীলাঙ্ক কত ছিল বলতো? বাচ্চাদের জিনিস না, বাচ্চাদের জিনিস। দেখো শক্তি কাকে বলে, এটা কাজ শক্তি ক্ষমতার উত্তর। বর্ষাকালে অপেক্ষা শীতকাল আরামদায়ক, বলো তো পারবা না? অবশ্যই পারবা। দিনাজপুর 2024। অনুরূপ দেখো কোথায় আসছে, রাজশাহী বোর্ড 2022-এ আসছে অনুরূপ। উক্ত দিনে কুয়াকাটা বৃষ্টিপাত হবে কিনা, অনুরূপ ঢাকা বোর্ড 2024-এও আসছে। এটা সবাই পারবা তাই না? জাস্ট আপেক্ষিক আর্দ্রতা বের করবা, এখানে আপেক্ষিক আর্দ্রতাটা বের করবা। 70-এর উপরে হইলে বৃষ্টিপাত হবে, ঠিক আছে? আপেক্ষিক আর্দ্রতা কেমনে বের করবা? 28 ডিগ্রিতে জলীয় বাষ্পচাপ বের করবা। 28 ডিগ্রিটা অলরেডি দেওয়াই আছে, আরো ইজি বানায় দিছে। 28 ডিগ্রিটা বলেই দিয়ে দিছে। তোমাকে জাস্ট শিশিরাঙ্কটা যেটা আসবে, ওই শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপটা বের করতে হবে একটু ঐকিক নামে, ঠিক আছে? শিশিরাঙ্কটা জাস্ট একটু তোমাকে বের করতে হবে। এখানে মিলিমিটার অফ এইচজিতে নিতে হবে না, মিটারেই বসাইতে পারবা, কারণ আমরা তো এই জায়গাতে অনুপাত বের করতেছি তাই না? আপেক্ষিক আর্দ্রতাতে একটা অনুপাত, অনুপাতের কোনো একক নাই। তুমি মিটারে বসালে মিটার মিটার কাটা, মিলিমিটার অফ এইচজি বসালে মিলিমিটার অফ এইচজিতে কাটা। এখানে কনভার্ট করার কোনো প্যারা নেই। ওকে, পারবা পারবা, এটা একদম ইজিয়েস্ট ম্যাথ। এটা দেখো, এসি চালুর পূর্বে একটা ঘরের আবদ্ধ ঘরের কোনো একদিন শুষ্ক এবং সিক্ত বাল্বের তাপমাত্রা, শুষ্ক এবং সিক্ত বাল্ব দেওয়া মানে আমাদের বায়ুর তাপমাত্রা দেয়া, মানে এটা বায়ুর তাপমাত্রা, এবং এই দুইটা দেয়া আছে মানে আমি এখান থেকে শিশিরাঙ্কটাও পাওয়া যাবো তাই না? শিশিরাঙ্কটাও পাওয়া যাবো, ঘরের ভিতরে শিশিরাঙ্কটাও পাওয়া যাবো, ঘরের ভিতরে শিশিরাঙ্কটাও পাওয়া যাবো। বলো তো সেটা কত আসে কেউ একজন ক্যালকুলেটর দিয়ে? 30 মাইনাস গ্লেশিয়ারের উৎপাদক কত? গ্লেশিয়ারের উৎপাদক দেওয়া 1.65 ইন্টু 30 মাইনাস 28। শিশিরাঙ্কটা কত আসে বলো তো একজন ক্যালকুলেশন করে? এই জায়গাতে এইটাই গ নাম্বারের প্রশ্ন মূলত। 30 মাইনাস 1.65 ইন্টু 30 মাইনাস 28 কত আসে? 26.7। এটাই তোমার শিশিরাঙ্ক, এটাই তোমার শিশিরাঙ্ক, এত ডিগ্রি সেলসিয়াস। ঘরটিতে আরামদায়ক অবস্থার কন্ডিশনটা তোমাকে বলে দিচ্ছে যে কত থাকলে আরামদায়ক। 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে এবং আর্দ্রতা এত থাকলে আরামদায়ক থাকবে। ওকে, এটা হচ্ছে প্রশ্নের বাইরের কথা যে এত থাকলে আরামদায়ক থাকবে। বলছে 30 ডিগ্রিতে গ্লেসিয়ারের উৎপাদক এত, ওকে, এত এত তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ দেয়া। এসি চালুর পূর্বে ঘরটিতে জলীয় বাষ্পচাপ কত ছিল এটা আমরা পাই গেছি, শিশিরাঙ্ক কত ছিল পাই গেছি। এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পচাপের কিরূপ পরিবর্তন করলে ঘরটিতে আরামদায়ক অবস্থা আসবে? ঠিক আছে, আমাদের ঘরটাতে আরামদায়ক বানাইতে হবে। ঘরটাকে কি বানাইতে হবে? আরামদায়ক বানাইতে হবে। এটা হচ্ছে মোট কথা। আরামদায়ক মানে কি? 24 ডিগ্রি সেলসিয়াসে আপেক্ষিক আর্দ্রতা 60% রাখতে হবে। 24 ডিগ্রি তাপমাত্রায় আমাদের কি রাখতে হবে? আপেক্ষিক আর্দ্রতা 60% রাখতে হবে। তাইলে বলো তো 24 ডিগ্রি তাপমাত্রায় ক্যাপাসিটি কত? 24 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপটা কত দেয়া আছে আমাদের এই জায়গাতে? 24 ডিগ্রি তাপমাত্রায় ক্যাপাসিটিটা কত দেয়া আছে না? বলো তো ইয়েস, দেয়া আছে। তাহলে 24 ডিগ্রি তাপমাত্রায় কন্টেন্টটা কত লাগবে যদি আমি 60% হিউমিডিটি বানাইতে চাই? 24 ডিগ্রি তাপমাত্রায়, 24 ডিগ্রি তাপমাত্রায় চলো দেখো, 24 ডিগ্রি তাপমাত্রায় ক্যাপাসিটি হচ্ছে এত হয়। আমি যদি 60% হিউমিডিটি বানাইতে চাই, আমার কন্টেন্টটা কত লাগবে বলো তো? কন্টেন্টটা কত লাগবে? আমাদের 60% হিউমিডিটি বানাইতে চাই, 24 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেয়া 22.38। কন্টেন্ট কত লাগবে এটা বের করব। কন্টেন্ট কত লাগবে এটা বের করব। একটু বের করে আমাকে বলো কত লাগবে, কত লাগবে, কত লাগবে বলো তো? এটা 22.38 ইন্টু 0.6, 13.428 এত মিলিমিটার অফ এজি। এটা আমাদের কন্টেন্ট প্রয়োজন। ঘরটাতে আরামদায়ক করতে হইলে 24 ডিগ্রি সেলসিয়াসে আমার এতটুকু কন্টেন্ট থাকা প্রয়োজন। বলো তো বুঝছো? বলো তো বুঝছো? ক্লিয়ার? এতটুকু কন্টেন্ট আমার থাকা প্রয়োজন। এখন আমার কি দেখতে হবে বলো তো? কতটুকু আছে, এসিরে কতটুকু দিতে হবে বা কতটুকু বের করতে হবে। এখন আমার কি বের করতে হবে? কতটুকু আছে, তাই না? কতটুকু আছে আমার সেটা বের করতে হবে। এখন কতটুকু আমার আছে এটা কেমনে বের করবো? রুমের মধ্যে কতটুকু ক্যাপাসিটি আছে বলো তো বাচ্চারা? রুমের মধ্যে কতটুকু বর্তমানে আছে? দেখো, আরামদায়ক করতে হলে এতটুকু লাগবে। এটা আমার কি এখানে বলে দিছে? আরামদায়ক করতে হলে, আরামদায়ক করতে হলে এতটুকু লাগবে। বলো বুঝছো? ইয়েস অর নো? ইয়েস, আরামদায়ক করতে হলে এতটুকু লাগবে। এখন আমি একটু ক্যালকুলেট করে আমার কতটুকু আছে, আমার ঘরের ভিতর আছে বর্তমানে কতটুকু আছে, বর্তমানে কতটুকু আছে বা বর্তমানের কন্টেন্ট, এটা আমি কেমনে বুঝবো? কেমনে বুঝবো বর্তমানের কন্টেন্ট? বর্তমানের কন্টেন্ট মানে কি? বর্তমানের কন্টেন্টটা মানে কি? বর্তমানের কন্টেন্টটা মানে তো বর্তমানে যে শিশিরাঙ্ক, ওই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, তাই না? বলো তো, তাই না? বলো তো, বর্তমানের যে কন্টেন্ট এটা আসলে মানে কি? বর্তমানে যে শিশিরাঙ্ক, ওই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। সো আমাদের একজন বলে এত কঠিন, এই এটা কই কঠিন? তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে কত, মানে কি কন্ডিশন এটা আরামদায়ক হবে। এত তাপমাত্রা এবং এত আপেক্ষিক আর্দ্রতা এটা আরামদায়ক হবে।
সো এই আরামদায়কের জন্য তোমার এতটুকু কন্টেন্ট থাকতে হবে। তুমি শুরু থেকে যদি ভালো করে দেখো কন্টেন্টের ক্যাপাসিটি কনসেপ্টটা তোমার কাছে একদম ইজি লাগবে। তাহলে তোমার কাছে এতটুকু কন্টেন্ট থাকলে আরামদায়ক লাগবে। এখন একটু ক্যালকুলেট করো কতটুকু আছে। ধরুন এই রুমের ভিতর শিশিরাঙ্ক এত, এটা তুমি আগেই বের করছো গ নাম্বারে। শিশিরাঙ্কের যে বাষ্পচাপ এটাই তো তোমার বায়ুর কন্টেন্ট, কতটুকু আছে সেটা। তার মানে তাপমাত্রাতে কতটুকু আছে এই কন্টেন্টটা বের করতে হবে, বা এই তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। তার মানে তোমাকে এখন বের করতে হবে 26.7 সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে তোমার কাছে 26-এর দেয়া 28-এর দেয়া এই দুটোর মাঝামাঝি হবে। তার মানে এই তাপমাত্রায় যে সম্পৃক্ত বাষ্পচাপ বা যেটা আছে বর্তমানে আমার কাছে আছে, এই কন্টেন্ট আসলে কত হবে 26-এরটার সাথে 0.7 যোগ হবে। 26-এরটা কত, 26-এরটা হচ্ছে 25.21 মিলিমিটার অফ এইচজি, এর সাথে আরো 0.7 এর জন্য যোগ হবে। তাইলে আমাকে দেখো 26 থেকে 28 2 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হয়, কতটুকু পরিবর্তন হয়, কতটুকু পরিবর্তন হয়, এত থেকে এত। তার মানে 28.35 থেকে 25.21 এতটুকু পরিবর্তন হয়, তাই না? তাইলে 0.7 এর জন্য কতটুকু পরিবর্তন হয় সেটা আমি যোগ করে দেবো। দেখো 26 ডিগ্রির জন্য লিখলাম আর 0.7 এর জন্য লিখলাম। তাহলে তুমি এখন বের করো তোমার কন্টেন্টটুকু কত আছে, কন্টেন্টটুকু কত আছে বের করো, কন্টেন্টটুকু কত আছে বের করো তো। 25.21 প্লাস একজন বের করে দেখাও 28.35 মাইনাস 25.21 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.7। তার মানে তোমার বর্তমানে কন্টেন্ট কতটুকু আছে, বর্তমানে কন্টেন্ট কতটুকু আছে বলো তো, বর্তমানে কন্টেন্ট কতটুকু আছে তোমার, বর্তমানে তোমার কন্টেন্ট কতটুকু আছে 26.309 এত মিলিমিটার অফ এইচজি। তাহলে এই এসিটার কি করতে হবে বলতো, জলীয় বাষ্প বের করতে হবে। কতটুকু বের করতে হবে, এটা মাইনাস এটা, এতটুকু জলীয় বাষ্প বের করলেই আরামদায়ক সিচুয়েশন হবে। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো সবাই? তার মানে কতটুকু বের করলে আরামদায়ক হবে, এটা থেকে এতটুকু বিয়োগ করতে হবে। দেখো এতটুকু থাকতে হবে, এতটুকু আছে, তার মানে এতটুকু বের করতে হবে। দেখো খুবই মজার টপিক, জাস্ট কন্টেন্ট আর ক্যাপাসিটি এইটুকুর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে না, মানে তোমার জন্য একদম ইজি হবে। জাস্ট এই স্লাইডগুলো আরেকবার গ্রোথ কইরো, যারা বুঝো নাই, যাদের কষ্ট হচ্ছে বুঝতে, এই স্লাইডগুলো আরেকবার গোচ্ছ কইরো যে কন্টেন্ট ক্যাপাসিটির কন্টেন্ট মানে জিনিসগুলা কি, কখন কোনটাকে কি বলতেছি, শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ বলতে কি বলতেছি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বলতে কি বলতেছি, এটা যদি একবার বুঝো আর কোনো কিছুই সমস্যা হবে না। এটা যদি একবার বুঝো আর কোনো কিছু দিয়ে সমস্যা হবে না। যে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এটা তোমার কি মিন করে, এটা তোমার মিন করে ক্যাপাসিটি। আর শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ এটা মিন করে তোমার কন্টেন্ট। এগুলো তুমি যখন একবার বুঝে যাবা তোমার জন্য খুব ইজি লাগবে। আর বাকিটুকু হচ্ছে ঐকিক নিয়ম, বাকিটুকু হচ্ছে ছোটবেলায় যে ঐকিক নিয়ম করছো ওই ঐকিক নিয়ম, যে তোমার খুবই সহজ জিনিস, যে তোমার 20 থেকে 25 এইটুকুর মধ্যে পরিবর্তন হয় একটা সামথিং। তাইলে এই 5 ডিগ্রির জন্য পরিবর্তন হচ্ছে এইটা, তাহলে 1 ডিগ্রির জন্য পরিবর্তন কত হচ্ছে, এই 5 দিয়ে ভাগ। তাইলে 0.7 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হচ্ছে, এইটুকুকে 0.7 দিয়ে ভাগ। এই কাজটাই কিন্তু আমরা করতেছিলাম, এই কাজটাই কিন্তু আমরা করতেছিলাম। দেখো এই কাজটাই কিন্তু আমরা করতেছিলাম, এই কাজটা আমরা করতেছিলাম যে কত ডিগ্রির জন্য এত থেকে এত, 2 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হচ্ছে, এত থেকে এত। তাহলে 0.7 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হচ্ছে, তার মানে 26-এর সাথে 26-এরটার সাথে এতটুকু পরিবর্তনটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। বলো একদম পারফেক্টলি আদর্শ গ্যাস অধ্যায়টা একদম কোপের মতো ক্লিয়ার কিনা, বলো একদম কোপ কিনা অধ্যায়টা? প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা আমার, প্রত্যেকটা জ্ঞানমূলক, প্রত্যেকটা অনুধাবনমূলক, বলো একদম কোপের মতো ক্লিয়ার কিনা? বলো সবাই কোপ দিতে পারছো কিনা? পারছো? পারবা কিন্তু। এন্ড অবশ্যই যদি যে কোনো ম্যাথে প্রবলেম হয়, যে কোনো ম্যাথে প্রবলেম হয় বা আমার মেনশন করবে, আমি আছি, ঠিক আছে? যে কোনো ম্যাথে যদি প্রবলেম হয় ডিসকাশন গ্রুপে দিবা, আমার মেনশন করবে, আমি আছি, ঠিক আছে? আমি সব প্রবলেম দেখি ডিসকাশন গ্রুপের, সবগুলো মেনশন আমি দেখি। ডিসকাশন গ্রুপে দিবা, যদি না পারো আমি আছি, আমি সলভ করে দিব, নো প্রবলেম। অ্যান্ড অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের একটু বইলো। দেখো একটা জিনিস কি, তোমাদের দিক থেকে যে জিনিসটা হয়, তোমরা যদি অন্য কাউকে না বলো কেউ এই ক্লাসটা দেখবে না, এটা স্বাভাবিক। তোমরা যদি কাউকে না বলো যে এই ক্লাসটা কেমন নিয়েছে, জিজ্ঞেস করবে ডিসকাশন গ্রুপে পোলা পয়েন্ট। কারণ বর্তমানের পড়াশোনা হয়ে গেছে রিভিউ বেসড, যে আসলে তোমরা যেটা বলো অন্যরা সেটাই ফলো করবে, একজন যেটা বলে 3 জন সেটা ফলো করে, ব্যাপারটা হচ্ছে এরকম। তোমরা যদি না বলো এই ক্লাসটা হচ্ছে অন্যরা ফলো করবে না, ঠিক আছে? তারা হয়তো ইউটিউবে দেখবে কোনো ক্লাস বা এনিথিং, বা নিজে নিজে পড়বে। সো একটু কেউ যদি তোমাদেরকে সাজেশন চায় যে আদর্শ গ্যাস কোনটা শেষ করব, এফআরবির এই ক্লাসটা সাজেস্ট করো, বুঝছো? তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আইসিডির জন্য যেমন ব্লাইন্ডলি বিশ্বাস করতে পারো আমাকে, মানে এটা সবাই বিশ্বাস করতে পারো, আমি জানি এসিএস এর যে আইসিডির জন্য ইমন ভাইয়ের ক্লাসগুলো আর কোনো সমস্যা নাই। ফিজিক্সের জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার, তোমাদের একটু
মানে ইয়াটা দরকার, তোমরা একটু অন্যদেরকে সাজেস্ট করো, যারা তোমার কাছে জিজ্ঞেস করবে যে এফআরবির জন্য কোনটা বেস্ট হবে, কোন ক্লাসটা করব, অবশ্যই সাজেস্ট করো ক্লাসটা, ঠিক আছে? এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? যেখানেই যে কেউ তোমার কাছে সাজেশন চাবে একটু সাজেস্ট করবা যারা যারা ক্লাসটা করছো, কারণ তোমরা সাজেস্ট না করলে অন্যরা হয়তো দেখবে না। কারণ যেটাই বললাম যে এখনের পড়াশোনাটা হয়ে গেছে রিভিউ বেসড, তুমি যেটা বলবা তিনজন সেটা ফলো করবে, ব্যাপারটা এরকম, বুঝছো? সো দুইটা ক্লাসে আমি চেষ্টা করছি খুবই সুন্দর করে, খুবই কম্প্যাক্ট ভাবে শেষ করে দিতে। হ্যাঁ, চাইলে আরো ছোট করা যায়, তো আমি যদি ওই যে সিআরএমএস ভেলোসিটি ডেরিভেশন না দেখাইতাম তাহলে হয়তো ক্লাস আরো আধা ঘন্টা আগে শেষ হয়ে যেত, বাট আমি দেখাইছি কেন? কারণ ওই যে স্বাধীনতার মাত্রার কনসেপ্ট বুঝে গেছো যে 3টা অক্ষের জন্য আমরা বের করছি, তার মানে একটা অক্ষের জন্য কি হয়ে যাবে। সো খুব সুন্দর করে যেন শেষ করতে পারছো, সেই জন্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? সো একটু অন্যরা যদি জিজ্ঞেস করে তোমাকে যে অধ্যায়টা ভাইয়া কেমন ভাবে শেষ করছে বা কোনটা ফলো করবো আদর্শ গ্যাসের জন্য, জাস্ট একটু ব্লাইন্ডলি বলবা, যে ব্লাইন্ডলি না, তোমরা তো করছো, তোমরা জানো, যে ওদেরকে বলবা যে ব্লাইন্ডলি তুই এফআরবির এই 2টা ক্লাস কর, আর কিছুই লাগবে না, মনোযোগ দিয়ে একটু 2টা ক্লাস শেষ করতে হবে। মানে 5 মিনিট দেখে আমার ক্লাস আসলে মজা পাবে না, আমার ক্লাসে মজা পাবে পুরোটা অধ্যায় শেষ করলে। আইসিটিও এমনি পড়াই, শুরুতে সবটা পড়াই, শেষে যায় সৃজনশীল করাই, দেখবা যে একদম সব পানির মতো ক্লিয়ার হয়ে যায়, যেমনটা তোমরা সংখ্যা পদ্ধতি দেখছো আগের ক্লাসটা। সো আমার চেষ্টায় থাকে এরকম যেন একদম তোমরা অধ্যায়টা খুব ভালোভাবে শেষ হয়ে যায়, বুঝছো? সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অন্য কেউ যদি তোমার কাছে ক্লাসটা জানতে চায় যে আদর্শ গ্যাসের জন্য বা কাজ শক্তি ক্ষমতার জন্য বা আইসিটির ক্লাসের জন্য যে কোন ক্লাসটা করব, একটু সাজেস্ট করবা যে এফআরবির নতুন ক্লাসগুলো কর, কারণ এগুলোর মধ্যে ভাই এই 4 দিয়ে সেভাবেই তোমাদের পড়াচ্ছি, ওকে? সো একটু সাজেস্ট করবা। অ্যান্ড বেস্ট হয় যদি আমার গ্রুপ বা এএসজি গ্রুপে তোমরা একটা রিভিউ পোস্ট দাও ছোট্ট, যে ভাইয়া কেমন ক্লাস নিচ্ছি, তাহলে অন্যরা হয়তো ক্লাসটা দেখবে। এটা এমন না যে অন্যদেরকে জানানোর জন্য, এটা জাস্ট তোমাদের কোর্সে যারা আছে তাদেরকেই জানানোর জন্য যে ক্লাসটা করো। কারণ আমাদের স্টুডেন্টদের মেন্টালিটি এরকম হয়ে গেছে, মোটিভেশন না পাইলে, কিছু এক্সাইটমেন্ট না পাইলে, কেউ যদি না সাজেস্ট করে, সে আসলে কিছু এক্সপ্লোর করে না, বুঝছো? মানে সে আগে যেটা পড়ছে ওইভাবেই পড়া যায়, আগে যতটুকু শিখছে ওইভাবেই পড়া যায়, আগে যার কাছে পড়ছে এতটুকুই পড়া যায়, যার ফলে তার জ্ঞানটা লিমিটেড থাকে। দেখো তুমি যখন একটা ক্লাস 2-3 জনেরটা করবা, কিছু না কিছু নতুন কিছু শিখতেই পারবা, নতুনভাবে জিনিসটাকে উপলব্ধি করা শিখতে পারবা। সো আমি সবসময় সাজেস্ট করি যে অ্যাটলিস্ট 2-3 জনের একটা ক্লাস করো, মানে সবসময় সেম ক্লাস না, মানে একবারে 2-3 জনের ক্লাস করতে হবে না। একাডেমিক একজনের ক্লাস করছো, এফআরবিতে একজনের ক্লাস করো, অ্যাডমিশনে একজনের ক্লাস করো, 3জন টিচারের ক্লাসের কন্টেন্ট যদি তোমার কাছে থাকে আর কেউ আটকাইতে পারবে না এই অধ্যায়ে, বুঝতে পারছো? সো আমি সবসময় এটা সাজেস্ট করি। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটু যদি সময় পাও, আমার গ্রুপ এসি ক্রেকার্স বা এএসজি গ্রুপ বা রম্বস গ্রুপ বা ম্যাথস সায়েন্স নার্ড, যে কোনো গ্রুপে ছোট্ট একটা পোস্ট করে অন্যদেরকে জানাও যে ক্লাসটা যেন করে, কারণ তোমরা সাজেস্ট না করলে বর্তমান যুগটা এরকম হয়ে গেছে, ক্লাসটা করবে না। এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, ঠিক আছে? সো ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আগামীকালকে আইসিটির একটা অধ্যায় পড়বো আমরা, 2য় অধ্যায়, ওকে? ভালো থেকো সবাই। অ্যান্ড আমাকে জানাও যারা ক্লাসটা শুরু থেকে করছো, প্রথম 2টা ক্লাস করছো, মানে এই 2টা ক্লাস করছো একদম পারফেক্টলি, অধ্যায়টা শেষ হয়েছে না আমাকে বলো তো। যারা লাইভে 2টা ক্লাস করছো আমাকে একটু বলো তো সবাই কমেন্টে, একটু পারফেক্টলি শেষ হয়েছে না বলো তো। ওকে, পারফেক্টলি শেষ হয়েছে, ঠিক আছে, নাইস। তো তোমাদেরকে নিয়ে একটা ছবি তুলি, দাঁড়াও, একটা সুন্দর স্লাইড বের করি যেটার মধ্যে ছবি তোলা যাবে, একটা সুন্দর স্লাইড বের করি, ওকে? কোনটা বের করবো বলো তো, কোনটা বের করবো? একটা সুন্দর স্লাইড বের করি আমরা, চলো 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 একটা সুন্দর স্লাইড বের করি। কোনটাই বের করব? এটাই থাকুক, একটা সুন্দর স্লাইড থাকুক, ওকে? এটা থাকুক, এটা দিয়ে তোমাদের সাথে একটা ছবি তুলি, এটা স্মৃতি হিসেবে থাকুক আর কি, ঠিক আছে? তোমরা একটা ছবি তুলে নিতে পারো, ওকে, ডান। ভালো থেকো সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। এন্ড অধ্যায়টা আশা করি খুব সুন্দর করে তোমাদের গুছিয়ে দিতে পারছি, আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটা ছিল। আমি তোমাদেরকে বলি, আইসিটি আমি পড়াচ্ছি 5 বছর যাবত, ফিজিক্স পড়াচ্ছি 5 বছর যাবত, কিন্তু ফিজিক্স যেহেতু এবার নতুন পড়াচ্ছি, নতুন না গতবারও পড়াইছি এফআরবিতে, বাট এবার যেহেতু একদম অফিসিয়ালি পড়াচ্ছি, মানে আমি বিশ্বাস করো না করো একটা অধ্যায়ে 2-3 দিন আমি নিজে পড়তেছি, তারপরে তোমাদের পড়াচ্ছি, যেন খুব ইজিয়েস্ট ওয়েতে তোমাদের পড়ানো যায়, আর নতুন নতুন ইনসাইটসগুলো যেন তোমাদের দেওয়া যায়। সো একটু ইফোর্টটা তখনই সাকসেস হবে যখন সবাই ক্লাসগুলো করবে, সো এটার জন্য তোমাদের হেল্পটা দরকার, ওকে? সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, কালকে সকালে আবার দেখা হবে। কালকে ক্লাসটা এত বড় নিব না, কম্পেনসেশন হিসেবে, আজকে ক্লাসটা যেহেতু বড় নিছি, কালকে ক্লাসটা তোমাদের ছোট নিব, যেন তোমাদের কম্পেনসেট হয়ে যায়, ওকে? সো ভাইয়ের প্রতি কেউ রাগ করো না ক্লাসটা বড় হওয়ার কারণে, ওকে? টাটা।